বাংলাদেশ ডিএক্স ক্লাব আয়োজিত এই অ্যামেচার রেডিও প্রস্তুতি প্রোগ্রামে সকলকে একান্তভাবেই আমন্ত্রণ জানাই। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে সময় দিয়ে আপনাদের আগ্রহের থেকে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকে মূলত কথা বলবো অ্যামেচার রেডিওর রুলস এন্ড রেগুলেশন সম্পর্কে। আচ্ছা, এর ভিতরে আমাকে একটু সাব্বির কনফার্ম করবা ইফ আই এম পারফেক্টলি অডিয়েবল। ওভার। You are perfectly audible. Loud and clear. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা আলোচনা করব অ্যামেচার রেডিও রুলস এন্ড রেগুলেশন সম্পর্কে, মূলত যেটা আমাদের সিয়েরা টু ল্যান্ডে মানে বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল, আমরা সেইগুলোর উপরেই ফোকাস করব। যেহেতু সামনে পরীক্ষায় আমার সরাসরি আইটিইউ ল বা আইএআরইউ ল নিয়ে হাত দিতে হবে না, যেগুলো থেকেই মূলত আমাদের দেশের লজ এবং রুলস রেগুলেশন গুলো তৈরি হয়েছে। আমি চেষ্টা করব এগুলোর উপরে আপনাদের সাথে ডিটেল শেয়ার করতে, সো দ্যাট when you become a ham you would know what to do, what not to do, এরকম জিনিসপত্রগুলো। আমি একটু প্রেজেন্টেশনে যেতে চাই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা কথা বলবো অ্যামেচার রেডিও এথিক্স, রুলস এন্ড রেগুলেশনস, এই জিনিসগুলো নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় থাকবে অ্যামেচার অপারেটর, একটা রেডিও অ্যামেচারের অপারেটর কোড কি থাকবে, মানে কোড অফ কন্ডাক্ট। এটা হচ্ছে আমরা যে আলফা, ব্রাভো, চার্লি, সিয়েরা বিভিন্ন, আপনাদের কাছে মনে হয় যে আমরা যে ন্যাটো ফনেটিক্স গুলো ইউজ করি, দোজ আর নট কোডস বেসিক্যালি। সো একটা অপারেটরের কোড অফ কন্ডাক্ট কি থাকে, লাইসেন্সিং প্রসিজারের ব্যাপারটা অলরেডি ইউ আর আপ টু ডেট সাম হোয়াট, তো তারপরেও সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা এক্সামিনেশন প্রসিজার নিয়ে কথা বলবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু গেট আ লাইসেন্স সেটা নিয়ে কথা বলবো, লাইসেন্স ডিউরেশন, কারণ আমরা যখন একটা লাইসেন্স পাচ্ছি এটা রিনিউয়ালের প্রসেস, লাইসেন্স ক্যান্সেলেশন, এইসব বিষয় নিয়ে আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। অ্যামেচার রেডিও লাইসেন্স নেবার পরে আপনার বিভিন্ন ডিভাইস অ্যাকুইজিশন, সেটার ইউজেস, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলবো হোয়াট আর দ্য থিংস নট টু ডু, আমরা কথা বলবো টু ডুজ থিংস নিয়ে। তো আসেন প্রথমে আমরা কথা বলি একজন রেডিও অ্যামেচারের কোড অফ কন্ডাক্ট কি, একজন রেডিও অ্যামেচার কি হবেন। তো যেভাবে একটু আগে আমাদের এখানে বলে গেলেন সেক্রেটারি মহোদয়, সিয়েরা 21 আলফা ফক্সট্রট, যে অ্যামেচার রেডিওর অনেকগুলো একজন রেডিও অ্যামেচারের অনেকগুলো এথিক্যাল জিনিসের ভিতরে উনি একটা কথা বলেছেন, তো সেগুলোর ভিতরে আমরা কথা বলবো একজন অ্যামেচার রেডিও অপারেটর কি রকম হবে। উনি অবশ্যই কনসিডারেট হবেন, একজন অ্যামেচার রেডিও অবশ্যই আরেকজনের প্রতি কনসিডারেট হবেন। আর রেডিও অ্যামেচার উইল নেভার নোয়িংলি অপারেট ইন আ সাচ আ ওয়ে যেটাতে আরেকজনের, আমার পাশের একজন ফেলো অপারেটরের কোনো ক্ষতি হয় বা কোনো অসুবিধা ফিল করেন। লাইকওয়াইজ একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে, এখানে অ্যামেচার রেডিওর ফ্রিকোয়েন্সি কারো কেনা ফ্রিকোয়েন্সি না, ইটস আ শেয়ার্ড ব্যান্ড যেটা সকল রেডিও অ্যামেচারকে দেওয়া হয়। এখন আমি একটা ফ্রিকোয়েন্সিতে কথা বলছি উইথ সাম পিপল, এখন মনে করেন আমাদের সেক্রেটারি সাহেব উনি এক্সাক্ট ওই ফ্রিকোয়েন্সিতে এসে যদি তার রেডিও দিয়ে টিএক্স করা শুরু হয়, তাহলে সেটা কিন্তু আননেসেসারি কিউআরএম, মানে হলো আমার এখানকার জন্য হচ্ছে বিভিন্ন তৈরি করবে, আমার এখানে নয়েজ তৈরি করবে। সো উই ডু নট ওয়ান্ট দ্যাট। একজন অ্যামেচার রেডিও অপারেটর খুবই কনসিডারেট হবেন, এবং ইট ইজ নট লাইক যে শুধুমাত্র ব্যান্ডেই আমরা কনসিডারেট হব, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কনসিডারেট হব। এমন কোনো কথা, এমন কোনো কিছু আমরা বলি না যেটাতে আমার ফেলো অপারেটর, ফেলো হ্যাম কোনোভাবে ইনসাল্ট ফিল করেন, আমরা সেই ধরনের কথা ইউজ করি না। একজন রেডিও অ্যামেচার লয়্যালটি অফার করেন টু আদার অ্যামেচার কমিউনিটি, লোকাল ক্লাবস, আইএআরইউ, তারপরে রেডিও সোসাইটি, এবং যেমন ধরেন বাংলাদেশে বেশ কিছু রেডিও ক্লাবস আছে, রেডিও সোসাইটি আছে। তো এই যে ন্যাশনাল অর্গানাইজেশন গুলো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো এবং আমার ফেলো অ্যামেচার অপারেটর, তাদের প্রতি আমরা লয়াল থাকবো।
একজন রেডিও অ্যামেচার অলওয়েজ প্রগ্রেসিভ। প্রত্যেক দিন আমাদের কাজ হলো নতুন নতুন করে কিছু জানা, নিজেকে একটু করে এগিয়ে নেওয়া। দৌড়ে যেতে না পারলে কোনো সমস্যা নাই, সম্মুখ গতিতে শামুকের গতিতে হলেও আমরা চেষ্টা করব নিজেকে একটু করে এগিয়ে নিয়ে যেতে। আপ টু ডেট থাকতে হবে টু কারেন্ট ওয়ার্ল্ড অ্যান্ড নলেজ অ্যান্ড এভরিথিং। প্রত্যেকদিন নিজের এফিসিয়েন্সি বাড়ানোর ব্যাপারে আমরা কাজ করব। অবশ্যই আমরা একে অপরের প্রতি প্রচন্ড ফ্রেন্ডলি। যেমন ব্যাপারটা এরকম বলি, অ্যামেচার রেডিও অপারেটর প্রত্যেকেই একজন আরেকজনকে ভাই বলে ডাকেন। তো ব্যাপারটা হলো, আমার বাবার বয়সী একজন রেডিও অ্যামেচারও আমার কাছে ভাই, এবং আমার অনেক জুনিয়র কোনো একদম ছোট একজন বাচ্চা করে কোনো একজন অ্যামেচার রেডিও অপারেটর, সেও আমাকে ভাই বলে ডাকে। আমরা প্রত্যেকে একজন আরেকজনের প্রতি ফ্রেন্ডলি, আমরা একজন আরেকজনের প্রতি উই আর কাইন্ড টু অ্যাসিস্ট। আমরা যেটা হচ্ছে লিডারশিপের একটা কোয়ালিটি বলে না, যেটাকে সার্ভেন্ট লিডার বলে, তো উই আর দ্যাট সর্ট অফ পিপল। আমরা সার্ভ করে একজন আরেকজনের জন্য উপকার করতে আগ্রহী। দিস ইজ হোয়াট মেক্স দ্য অ্যামেচার স্পিরিট। এবং ব্যালেন্সড, ইট ইজ আ হবি, রিমেম্বার দ্যাট রেডিও অ্যামেচার ইজ আ হবি, ইটস নট আ জব। সুতরাং আমরা এমন কোনো ভাবে এটার ভিতরে ডেভোটেড হয়ে যাব না যেটা আমাদের ফ্যামিলি লাইফকে ডিস্টার্ব করে, আমাদের প্রফেশনাল লাইফকে ডিস্টার্ব করে, বা আমাদের স্টাডি, যারা স্টুডেন্ট তাদের স্টাডিকে ডিস্টার্ব করে, বা আমি যেই সোসাইটিতে থাকি, একটা অ্যান্টেনা লাগানোর জন্য আমি সোসাইটির কারোর সাথে এমন কোনো বিহেভিয়ারে কখনোই যেতে পারবো না যেটাতে আমাদের কনজুগাল লাইফে ইমব্যালেন্স তৈরি হয়। রেডিও অ্যামেচার ইজ আ ব্যালেন্সড পারসন। এবং লাস্ট নট বাট দ্য লিস্ট, অবশ্যই একজন রেডিও অ্যামেচার অবশ্যই প্যাট্রিয়টিক টু হিজ অর হার নেশন। অবশ্যই একজন দেশপ্রেমিক বা দেশপ্রেমিকা যাই বলেন আমাদের হতে হবে। একজন অ্যামেচার রেডিওর বেসিক কোড এগুলো, এই বেসিক কোড আমাদের করতে হবে। আচ্ছা, আমি যেহেতু প্রেজেন্টেশন মোডে আছি, ফাহাদ ভাই আপনি একটু খেয়াল রাখেন, কোনো হ্যান্ড রেজ থাকলে বা ওরকম কিছু থাকলে আমাকে একটু শেয়ার করবেন প্লিজ। ওভার। জি, আমি আছি। আমি হ্যান্ড রাইজ থাকলাম, জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। সো দিস ইজ একজন রেডিও অ্যামেচারের কোড অফ কন্ডাক্ট। এই বেসিক 6টা জিনিস আমরা সব সময় নিজের ভিতরে ধারণ করব। আর যেটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল, আমরা কি কি মূল নীতির উপরে বিশ্বাসী। আমরা সব সময় ব্রাদারহুড মেনটেন করি, যেটা একটু আগে বললাম যে ফ্রেন্ডলি। আমরা দেখা যায় অনেক বয়স্ক একজন, তাকে আমরা ভাই বলি বা ব্রাদার বলি। তো এই যে ব্রাদারলি স্পিরিট, সবসময় আমি আমার ভাইয়ের প্রতি কেমন, আমার ভাইয়ের সাথে আমার যেরকম সম্পর্ক একটা ফ্রেন্ডলি, সেই জিনিসটা আমরা সবসময় রাখবো। এবং টলারেন্স, প্লিজ ডু রিমেম্বার দিস থিং, যে স্বাভাবিকভাবেই জীবনে কাজ করতে গেলে বিভিন্ন সময় এরকম সিনারিও তৈরি হবে যখন আমি যার সাথে কাজ করছি তার একটা কোনো একটা কাজ বা কোনো কথা এটা আমাদের পছন্দ হচ্ছে না, আমাদের মানে কোনো একটা বিহেভিয়ার পছন্দ হচ্ছে না, বাট আমরা সব সময় নিজে ওই পরিমাণ ধৈর্য মেনটেন করব, ওই পেশেন্স আমরা শো করব, এবং হাই লেভেল অফ টলারেন্স আমরা একে অপরের প্রতি শো করব। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জিনিসগুলো থাকতে হবে। যদি না থাকে, আসলে অ্যামেচার ওয়ার্ল্ডে আপনি কাজ কতটুকু করতে পারবেন, হয়তো বা আপনার নিজের জন্যই লাইসেন্স হবে, বাট কমিউনিটির জন্য সেই লাইসেন্স আসলে কতটুকু কাজে লাগবে, উই ডু নট নো। অ্যান্ড রিমেম্বার দ্য পোলাইটনেস একটা রেডিও অ্যামেচারের মানে খুব বড় একটা অস্ত্র। আপনার হাতের ওয়াকিটকি, আপনার এইচএফ রিগ আপনার অস্ত্রটা। আউট অফ পোলাইটনেস আপনি অনেক কিছু করতে পারবেন। সো একজন রেডিও অ্যামেচার হবে পোলাইট এবং পজিটিভলি অ্যাক্ট করব যে কোনো একটা ঘটনাতে। আমরা জানি প্রত্যেকটা ঘটনারই দুটো দিক থাকে, ইদার পজিটিভ অর নেগেটিভ। তো রেডিও অ্যামেচারের কাজ হলো আমরা সব সময় পজিটিভলি অ্যাক্ট করব ফর এনি ইনস্ট্যান্ট, ফর এনি সিনারিও। তো আমরা এরপরে যাব হচ্ছে লাইসেন্সিং প্রসিজারে।
অলরেডি আপনারা জানেন যে বাংলাদেশ টেলিফোন রেগুলেটরি কমিশন, টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন থেকে অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে, যেখানে মোস্ট প্রবাবলি জানানো হয়েছে মে মাসের 9 তারিখে পরীক্ষা। তো তারপরে আমাদের ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করছি। আমরা অ্যাপ্লাই করে বর্তমান সিস্টেম বোধহয় টেলিটকের সিম ইউজ করে SMS এর মাধ্যমে কনফার্মেশন নিতে হয়, এবং আমাদের সাবমিটেড ডকুমেন্ট গুলো ভেরিফিকেশনের পরে বিটিআরসি উইল পাবলিশ আ লিস্ট অফ সিলেক্টেড অ্যাপ্লিকেন্টস ইন বিটিআরসি ওয়েবসাইট, এবং ইস্যু করবে অ্যাডমিট কার্ড। যেই অ্যাডমিট কার্ড গুলো আপনারা অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন এবং প্রত্যেকেই SMS পাবেন। SMS এর মাধ্যমে আপনারা জানতে পারবেন দ্যাট ইউ হ্যাভ বিন প্রিলিমিনারি সিলেক্টেড টু সিট ফর দ্য এক্সামিনেশন। দেন আপনি এক্সামিনেশনের ডেট, হল, কোথায়, রোল নাম্বার, এগুলো সবই ওখানে দেওয়া থাকে। তো আপনি তখন হচ্ছে অ্যামেচার রেডিও সার্ভিস এক্সামিনেশনে বসবেন। এক্সামিনেশনের প্রসিজারটা মূলত এখানে যেভাবে আছে, বাংলাদেশের জন্য এই বছরে আমাদেরকে যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে তা হলো এরকম যে রিটেন পরীক্ষা হবে, রিটেন পরীক্ষায় পাশ করলে একটা সার্টিফিকেট দেওয়া হবে, এক্সাম পাসের সার্টিফিকেট। এক্সামটা অতীতে যেভাবে হয় বা বাংলাদেশ অ্যামেচার রেডিও গাইডলাইনের বুক অনুযায়ী এভাবে বলা হয়েছে, এক্সামিনেশন উইল বি রিটেন or viva or combined, that would be decided by the commission. Minimum pass mark for the examination will be 50% of the full marks. If the examination is combined, মানে written এবং viva দুটোই যদি এক্সামিনেশনে থাকে, then মিনিমাম পাস মার্ক একটু রিডিউস করা হয়, রিডিউস করে 45% নিয়ে আসা হয়। এবং এই এক্সামিনেশনের পরে হয়তো বা 2 মাস, 3 মাস বা 4 মাস পরে কমিশন তখন তাদের ওয়েবসাইটের থ্রু রেজাল্ট পাবলিশ করে, যেখানে প্রত্যেকের রোল নাম্বার থাকে। অল দ্য পাস্ট পিপল উইল হ্যাভ দেয়ার রোল নাম্বার অন দ্য নোটিশ বোর্ড বেসিক্যালি। তো ওয়েবসাইটে যে নোটিশ বোর্ডটা দেওয়া হয় সেখান থেকে আপনারা জানতে পারবেন কোন কোন রোল নাম্বার গুলো পাস করেছে। তারপরে হচ্ছে আপনাদেরকে কিছু গাইডলাইন ওখানে দেওয়া থাকে যে যেই সার্টিফিকেটের কপিগুলো অনলাইনে আপনারা আপলোড করেছেন এখন, সেগুলোর মেইন কপিগুলো নিয়ে এবং একটা অ্যাটেস্টেড ফটোকপি ইদার বাইরে থেকে অথবা বিটিআরসি তে ডেডিকেটেড অফিসার থাকেন, ওনার কাছ থেকে এগুলো অ্যাটেস্টেড করে জমা দিয়ে আপনাকে তখন হচ্ছে সার্টিফিকেটটা কালেক্ট করতে হয়। এবং সার্টিফিকেট কালেক্ট করার পরে অ্যানেক্সার 2 ফর্ম অনুযায়ী, অ্যানেক্সার নাম্বার 2 ফর্ম অনুযায়ী তখন আপনি কল সাইনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দিস ইজ কল সাইনের অ্যাপ্লিকেশন প্রসিজার। এখন এই পরীক্ষা না দিয়েই আমি যদি আমার মনের মতন কল সাইন নিজেরটা নিজে বানিয়ে নিজের মতন চলতে থাকি, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আমরা ল ভায়োলেট করছি, যেটা কোনোভাবেই একজন রেডিও অ্যামেচারের বিহেভিয়ার নয়। এই সহজ জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। For amateur radio license station, the applicant will apply to the chairman, যে জিনিসটা আমি মাত্র বললাম। এবং এখানে প্রত্যেক অ্যাপ্লিকেন্টের পুলিশ ভেরিফিকেশন হয়। তো যে কারণে আমরা সবসময় বলি যাদের পাসপোর্ট আছে, তো পাসপোর্ট করানোর জন্য যেহেতু অলরেডি ইউ হ্যাভ টু had to go through পুলিশ ভেরিফিকেশন, পাসপোর্টের কপি দিয়ে অ্যাপ্লিকেশন করলে তখন দেখা যায় যে কল সাইনটা দ্রুত পাওয়া যায়। এরকম কিছু ছোটখাটো বুদ্ধি আছে যেটা উইথ টাইম আপনাদের সাথে হয়তো বা আমরা সবাই শেয়ার করব। তো আপনারা পাসপোর্ট যাদের আছে তারা অ্যাপ্লিকেশন করবেন পাসপোর্ট দিয়ে। এটা একটা ছোট জিনিস আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। বাট ইট ডাজন্ট ম্যাটার, আপনার যদি পাসপোর্ট না থাকে, জাস্ট অ্যামেচার রেডিও লাইসেন্স পাওয়ার জন্য এই মুহূর্তে আপনার পাসপোর্ট করার কোনো দরকার নেই। দ্যাট হয়তো বা 1 থেকে 2 সপ্তাহ সময় বেশি লাগে, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট চলে আসলে বিটিআরসি আপনাকে কল সাইন ইস্যু করবে। তারপরে বিটিআরসি থেকে যখন কল সাইন পাবেন, দেন বেসিক্যালি আপনি একজন বাংলাদেশের হ্যাম অপারেটর হিসেবে নিজেকে অ্যাপ্লিকেশন করতে পারেন, মানে নিজেকে তখন বলতে পারবেন যে বাংলাদেশের হ্যাম রেডিও অপারেটর। এলিজিবিলিটি ফর লাইসেন্স, এনি রেসিডেন্ট অর নন রেসিডেন্ট বাংলাদেশি, নন রেসিডেন্ট, এজ লিমিট মিনিমাম 18। মনে রাখবেন এটা হলো at the date of, I think at the date of examination or at the date of advertisement publication, ওটা বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্টের ভিতরেই ক্লিয়ারলি লেখা থাকে। এজ লিমিট থাকতে হবে মিনিমাম 18, বাংলাদেশি সিটিজেন হতে হবে, রেসিডেন্ট অর নন রেসিডেন্ট হওয়া যাবে। এবং অ্যাজ পার ল শুধু যে সিটিজেনই হইতে হবে তা না, বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা অ্যামেচার রেডিও ক্লাবও অ্যামেচার রেডিও লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারে।
একজন মানুষ সাইমালটেনিয়াসলি কখনোই দুইটা কল সাইন হোল্ড করতে পারবে না। গভর্নমেন্ট অর্গানাইজেশন বা যদি কোনো স্কুল কলেজ অ্যামেচার রেডিও লাইসেন্স নিতে চায়, তাদের অবশ্যই মিনিমাম একজন ব্যক্তি থাকতে হবে যার অ্যামেচার রেডিও লাইসেন্স আছে। তারপরে হচ্ছে যদি কোনো মানুষ বা a person shall not be eligible to apply for license if he or she is barred by any provision of the Act 2001, basically that is Radio Act 2001, or any other relevant law, or there are many outstanding dues owned by him to the commission for which the final notice has been served by the commission. এটার ব্যাপারটা হলো এরকম, যেমন একটু সামনে আমি ডিটেল বলছি এই পার্টিকুলার ক্লজটা নিয়ে। তারপরে হলো কমিশন যে কোনো মানুষকে লাইসেন্স দেওয়া বা না দেওয়ার ব্যাপারে মানে কোনো রিজন শো না করে কমিশন বলতে পারে যে আমি লাইসেন্স দিব না। এটা কমিশনের অনুমোদন আছে এই জিনিসটাতে। লাইসেন্সের ডিউরেশন, প্রথমবার আপনি যে লাইসেন্সটা পাবেন বা রিনিউ করার প্রত্যেক বছর এটা 3 বছরের জন্য রিনিউ হয়, এবং 3 বছর শেষে কমিশনের কিছু টার্মস মে ফলো করে আবার 3 বছরের জন্য এই লাইসেন্সটাকে রিনিউ করা যায়। তো যে উপরে আমরা যেটা দেখলাম যে ডিউজ এন্ড এভরিথিং, তো প্রতি 3 বছর পর পর রিনিউ করার জন্য আপনাকে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল অ্যামাউন্ট কমিশনকে পে করতে হয়। তো দেখা গেল আমি এই বছর 2025 সালে পরীক্ষায় পাশ করে রেডিও অ্যামেচার লাইসেন্স কালেক্ট করলাম, তারপরে 6 বছর বা মানে এর 25 সালে করলে এরপরে 28 বা 29 সালে গিয়ে আমার হচ্ছে রিনিউ এর সময় আসবে। 29 সালে আমি রিনিউ করলাম না, তারপরে 30 বা 32 সালে যখন আমার আবার রিনিউ এর সময় আসলো আমি রিনিউ করলাম না। 2035 এ গিয়ে আমার মনে পড়লো যে আমি এখন রিনিউ করব। দিস ইজ নট অ্যামেচার বিহেভিয়ার। আমাদের লাইসেন্স এবং ডকুমেন্টস অলওয়েজ আপ টু ডেট থাকবে। আমরা যেটা বলেছিলাম অ্যামেচার রেডিও অ্যামেচার সব সময় প্রগ্রেসিভ থাকবে। তো এই ধরনের কেসে অ্যামেচার রেডিও লাইসেন্স উইথড্র করা হয়ে যেতে পারে, উইথড্র করতে পারে। ভাইয়া ওই যে 100 টাকা করে এফআই প্লিজ আরেকবার বলবেন, আলফা ফক্সট্রট আরেকবার বলবেন। লাইসেন্স রিনিউ না করলে যে প্রতিদিনের একটা ইয়ে আছে জরিমানা, ওইটার কথা বলে জরিমানা। লাইসেন্স রিনিউ না করলে প্রত্যেক দিনের একটা জরিমানা আছে, প্রত্যেক দিন জরিমানা দেওয়া লাগে। কত টাকা করে যেন সাব্বির প্রত্যেক দিনের জন্য রিনিউ না করলে? এটা হচ্ছে 25% ভাইয়া, মানে যে 25% প্লাস বোধহয় 15% ভ্যাট পড়ে প্রত্যেক দিনের জন্য। হ্যাঁ জি ভাই, 25 প্লাস 15। হ্যাঁ, প্রত্যেক দিনের জন্য লাইসেন্স। এবং লাইসেন্স রিনিউ না করলে আমাদের লর ভিতরে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে লাইসেন্সটা এক্সপায়ার হবার 6 মাস আগে লাইসেন্স রিনিউ এর অ্যাপ্লিকেশন করতে হয়। লাইসেন্স রিনিউ এর অ্যাপ্লিকেশন করলে প্রথমবারের মতন যেরকম ডিমান্ড নোট তৈরি হয় ঠিক মানে অ্যাকর্ডিংলি ডিমান্ড নোট হয়, সেই ডিমান্ড নোট গিয়ে ব্যাংকে চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে লাইসেন্স রিনিউ এর ডকুমেন্টেশনটা দিতে হয়। এখন আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি সে লাইসেন্স নিয়েছেন, কিন্তু 3 বছর পরে আপনার মনে হলো যে আমি আর লাইসেন্সটা রিনিউ করতে চাই না এবং অ্যামেচার রেডিও অ্যামেচার লাইসেন্সটা আমি সারেন্ডার করে দিতে চাই। ডু রিমেম্বার দ্যাট আপনি যে রিনিউ করেন নাই আপনি ভুলে গেছেন, ব্যাপারটা এরকম না। সারেন্ডার করতে হলে অফিসিয়ালি আপনাকে কিন্তু লাইসেন্স সারেন্ডার করতে হবে, এবং ওই লাইসেন্সের এগেইনস্টে যতগুলো রেডিও মানে ডিভাইস আপনি ইম্পোর্ট করেছেন বা ইউজ করেছেন সেগুলোকে কিন্তু সিলগালা করতে হবে। মানে ব্যাপারটা এরকম না যে আমি একটা লাইসেন্স নিলাম এবং এটা সারা জীবনের জন্য হয়ে গেল। মানে এই ধরনের আমাদের ভিতরে অনেকেরই এই ধরনের ইয়া আছে, বাট সেটা কিন্তু মোটেই রেডিও অ্যামেচারের বৈশিষ্ট্য নয়। এরপরে ছিল। হ্যাঁ প্লিজ ফ্লোর দিয়ে দাও। এমডি তোসিন আল জাকি, প্লিজ গো অ্যাহেড। আসসালামু আলাইকুম ভাইয়া, প্রিভিয়াস একটা পেজে লেখা ছিল যে প্রতিষ্ঠান স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠানে একজন লাইসেন্সধারী থাকতে হবে। এখানে কি স্টুডেন্ট বা মানে এটা কি কর্মচারী হতে হবে? হোক ফ্যাকাল্টি হোক, মানে ওই শিক্ষা প্রতিষ্ঠান, কোন শিক্ষা প্রতিষ্ঠান যদি লাইসেন্স নিতে চায় সেই পার্টিকুলার শিক্ষা প্রতিষ্ঠানের কাউকে না কাউকে, মানে তার সাথে জড়িত কাউকে না কাউকে রেডিও অ্যামেচার লাইসেন্স থাকতে হবে।
সেটা শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, আদার অর্গানাইজেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মানে ওই একজনের লাইসেন্স দিয়ে বাকিরা মানে মানে প্রতিষ্ঠান ইউজ করতে পারবে রেডিও, প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে, বাকি না ব্যাপারটা আচ্ছা হলো প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে। আচ্ছা ধন্যবাদ। ওকে, তাহলে আর কারো কিছু না থাকলে আমি তাহলে ফরওয়ার্ড হচ্ছি ইকুইপমেন্ট অ্যাকুইজিশনের যে ব্যাপারটা। একটা কমন জিনিস থাকে যে আমি রেডিও অ্যামেচারের লাইসেন্স হোল্ডার হয়েছি, আমি এখন কল সাইন হোল্ড করেছি, সো যে কোনো জায়গা থেকে আমি একটা রেডিও কিনবো, কিনে বা একটা ওয়াকি টকি কিনবো, কিনে এখন হচ্ছে আমি ইয়া করব। ব্যাপারটা হলো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, হুইচ ইজ রাইট, কেউ যদি নাও করে দ্যাট ইজ রাইট, দ্যাট ইজ কারেক্ট, এবং যেটা মিথ্যা, যেটা ভুল, সবাই যদি সেই কাজ করে তারপরেও সেটা ভুল, সেটা মিথ্যা, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা হ্যাঁ প্লিজ। আরো দুইটা হ্যান্ড রাইট ছিল, এমনি সাফিন ইসলাম, প্লিজ গো হেড। সাফিন ইসলাম আপনার হ্যান্ড রাইট ছিল, আনমিউট করে একটু বলবেন। এমনি সাফিন ইসলাম। আচ্ছা, পরের জনকে দাও। মেহেদী হাসান। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল ওই যে লাইসেন্স সারেন্ডারের বিষয়। যদি আমি লাইসেন্স পাওয়ার পরে বিদেশ চলে যাই, আমার 3 বছর আছে বা 3 বছর পার হয়ে গেছে, ওই সময় কি করতে হবে? আপনি যদি বিদেশ চলে যান কারো মাধ্যমে, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, লাইসেন্স রিনিউ করার জন্য সশরীরে উপস্থিত থাকার কোনো বাধ্যবাধকতা বিটিআরসি থেকে এখনো পর্যন্ত নেই। সুতরাং আমি দেশের থেকে বাইরে চলে গেলেও আমার ফেলো হ্যাম অপারেটররা আছেন, এবং যেটা বলেছিলাম হ্যাম অপারেটররা প্রচন্ড ফ্রেন্ডলি। তো আমরা তখন সেই ক্ষেত্রে, আমরা বলতে অনেকেই বাংলাদেশের এরকম আছেন যারা অনেক বছর যাবত দেশের বাইরে, এবং আমরা ফেলো হ্যাম অপারেটররা ওনাদের হয়ে ওনাদের রিকোয়েস্টে তাদের লাইসেন্স রিনিউ করে দেই। বুঝতে পেরেছেন আপনি? জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভাইয়া। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? ইয়া বলতেন। আসসালামু আলাইকুম ভাইয়া। অ্যাকচুয়ালি লাইসেন্স যদি একবার সারেন্ডার করা হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে কি সেটা ফেরত পাওয়ার কোনো ওয়ে আছে বা এরকম কোনো রুলস আছে? এই পর্যন্ত ল বুক সারেন্ডার্ড লাইসেন্স রিনিউ করার ব্যাপারে কোনো কথা বলে না। তো ধরে নেওয়া যায় যে অ্যাজ পার অ্যামেচার রেডিও গাইডলাইন বা অ্যামেন্ডেড গাইডলাইন যেটা আছে সেটা অনুযায়ী এভাবে বোঝা যায় যে লাইসেন্স সারেন্ডার করলে নতুন করে পরীক্ষা দিয়ে লাইসেন্স পেতে হবে। এখন পর্যন্ত এভাবে বোঝা যায়। এই পার্টিকুলার জিনিসটা নিয়ে এখন পর্যন্ত লতে সরাসরি কিছু লেখা নেই, এবং আমার জানা মতে এরকম কোনো কেসও তৈরি হয়নি এখন পর্যন্ত যে লাইসেন্স একজন সারেন্ডার করে দিয়েছেন এবং তারপরে উনি আবার লাইসেন্স চাচ্ছেন, এরকম আমি এখন পর্যন্ত জানি না। থ্যাংক ইউ ভাইয়া। খালেদ ওয়াকার। আর এটা হচ্ছে লাস্ট কোশ্চেন আমরা নিব, দেন তারপর একবারে ক্লাস শেষে দেন তারপরে নিব, নয়তো আজকে আমাদের ইয়া হয়ে যাচ্ছে। খালেদ ওয়াকার প্লিজ। জি আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছিলাম যে আপনার গেটিং লাইসেন্স এটা কি সবসময় ক্যারি করা লাগবে, আর যখন ইউজ করব বা হ্যান্ডসেট ক্যারি করব তখন এটা ক্যারি করা বাধ্যতামূলক? বেসিক্যালি হ্যান্ডসেট কিন্তু আমাদের ক্যারি করার সব সময় ওভাবে কথা নয়। হ্যান্ডসেটটা আমাদের ফিল্ড অপারেশনের ক্ষেত্রে ডিপ্লয় হবার কথা, আমার স্টেশনে থাকার কথা, ফিল্ড অপারেশন বা ইমার্জেন্সি রেসপন্স এই ধরনের ক্ষেত্রেই আমার হ্যান্ডসেট ডিপ্লয় হবার কথা। ইটস নট লাইক যে আমি একটা হ্যান্ডসেট নিয়ে সব সময় মানে রোমিং অ্যারাউন্ড করছি বা ইয়া করছি, সেই ধরনের জন্য কিন্তু আমাদেরকে এই লাইসেন্সটা দেওয়া হয় না। যেটা গতদিনও আমাদের রাব্বি ভাই বলেছিলেন যে আমাদের কাজ হলো মূলত, এবং আমিও গতকালকে বোধহয় এই কথাটা বলেছিলাম, যে আমাদের কাজ কিন্তু নলেজ এনরিচ করা। তা আমাদের পরীক্ষামূলক কাজের জন্য হয়তো বা কখনো কখনো রেঞ্জ টেস্ট করার জন্য এই ধরনের ক্ষেত্রে আমরা ইয়াটা ক্যারি করে, হ্যান্ডি ক্যারি করে বাইরে যাচ্ছি, যে এটা রেঞ্জ টেস্ট করছি, একটা রিপিটার বসাচ্ছি, সেটা দেখছি। তো সেই ক্ষেত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে ইট ইজ মানে আমাদের সেফটি সাইড থেকে আমরা চিন্তা করে লাইসেন্সটা ক্যারি করি। বাট পার্টিকুলারলি যদি বলতে চাই, আমাদের কিন্তু এটা স্টেশনে থাকার কথা, স্টেশন থেকে বাইরে হওয়ার কথা না। তো স্টেশনে থাকবে, স্টেশনে সব কাগজপত্রও থাকবে, ব্যাপারটা এরকম। বুঝতে পেরেছেন?
জি, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা একটু ইকুইপমেন্ট অ্যাকুইজিশনের দিকে যাই। যেটা বলছিলাম যে সবাই যদি একটা ভুল কাজ করে তাতে কাজ মানে যেটা সত্য সেটা মিথ্যা হয়ে যায় না, আর কেউ না করলেও যেটা সত্য সেটা সত্যই থাকে। সো কল সাইন পাবার সাথে সাথে পরের দিন একটা ওয়াকি টকি কিনে আমি বেসিক্যালি ব্যান্ডে উঠে কথা বলতে পারি না। অ্যাজ পার ল আমাদেরকে কল সাইন পাবার পরে বিটিআরসির বেশ কিছু বিটিআরসি রেগুলারলি এনওসি দিচ্ছে, দ্যাট ইজ নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে। বেশ কিছু পার্টিকুলার মডেল অলরেডি ডেভেলপ হয়ে গেছে, কথা হয়ে গেছে এই মডেলগুলো নিয়ে। তো এই জিনিসগুলো রেগুলারলি যেহেতু বিটিআরসি এনওসি দিচ্ছে, আমাদের প্রথম কাজ হবে বিটিআরসি তে ডিভাইসের জন্য এনওসি চাওয়া। আমরা ডিভাইসের নো অবজেকশন সার্টিফিকেট যখন কালেক্ট করব, তারপরে বিটিআরসির কাছ থেকে বিটিআরসির এনলিস্টেড ভেন্ডর যারা হলো আরএফ ভেন্ডর তাদের কাছ থেকে, অথবা নিজেও ইম্পোর্ট করা যায়। নিজে এনওসি নেওয়ার পরে আমরা যদি যেমন আমি নিজেও কিন্তু আলি এক্সপ্রেস থেকে ডাক বিভাগের মাধ্যমে ইম্পোর্ট করেছি আমার ডিভাইস। সেটা আসলে তখন যখন কাস্টমসে বেসিক্যালি রেডিও ইকুইপমেন্ট, তো কাস্টমসে সেটাকে আটকে দেওয়া হয়। কাস্টমস থেকে তখন যখন বিটিআরসি কে চিঠি দেওয়া হয়, আমাদের আরেকটা আবেদনের প্রেক্ষিতে বিটিআরসি তখন কাস্টমসের থেকে ক্লিয়ারেন্সের জন্য কাস্টমসকে আরেকটা চিঠি দেয়। তার এগেনস্টে কিন্তু আমাদের ডিভাইস ট্যাক্স পে করে, কাস্টম ডিউটি পে করে আমরা ডিভাইসটা নিয়ে আসি। দিস ইজ হোয়াট দ্য প্রসিজার ইজ। এবং আমরা এই জিনিসটাই ফলো করতে চাই, এই জিনিসটাই আমরা ফলো করব এভাবে। তো ডিভাইস অ্যাকুইজিশনের ব্যাপারটা এবং ডিভাইসের ইউজেজের ব্যাপারটা একটু বলি, যে আমরা আমাদের নিজেদের ব্যান্ডের বাইরে কখনো ট্রান্সমিট করব না। আমার ডিভাইসকে মড করে, ডিভাইসকে মডিফিকেশন করে ব্যান্ডের বাইরে, আমার ফ্রিকোয়েন্সির বাইরে দুটো জিনিসে সরাসরি লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। কোনো কারণ দর্শানো ব্যতি রেখে বিটিআরসি কিন্তু আপনার লাইসেন্স ক্যান্সেল করে দেবে। তার ভিতরে একটা হলো ব্যান্ডের বাইরে বা আমাদের ফ্রিকোয়েন্সির বাইরে অন্য কোনো কারো জন্য অ্যালোটেড ফ্রিকোয়েন্সিতে গিয়ে যদি আমরা ট্রান্সমিট করি, সেটা কিন্তু বিটিআরসি সরাসরি আপনার লাইসেন্স বাতিল ঘোষণা করবে। কোনো কারণ দর্শানোর কিচ্ছু চাইবে না বিটিআরসি আপনার কাছে। What are the things not to do? আমরা কিছু নর্ম ওয়ার্ল্ড ওয়াইড ফলো করা হয়। আমি এখানে যে কটা জিনিস লিখেছি আপনাদের জন্য, এইটা যে শুধুমাত্র এইখানেই বাউন্ডেড তা নয়, দেয়ার আর টনস অফ আদার থিংস। অবশ্যই আউট অফ পোলাইটনেস অনেক কিছুই অ্যাড হয়েছে অ্যামেচার রেডিওতে, বাট কিছু মেজর জিনিস আমি আপনাদের সাথে এখানে বলছি, যেগুলো আপনারা আমরা কখনোই অ্যামেচার রেডিওতে করব না। Exchange messages not related to amateur radio which either originate or from or delivered by a third party, like কেউ কি কিছু বলছিলেন? ভাই আমরা প্রেজেন্টেশন শেষে কোশ্চেনগুলি নেই। হ্যাঁ, আমরা শেষ করে কোশ্চেনগুলো নেই। আমরা কোনো থার্ড পার্টির হয়ে কোনো মেসেজ অ্যামেচার রেডিও রিলেটেড নয় এমন কোনো মেসেজ আরেকজনের হয়ে আমরা ট্রান্সমিট করতে পারবো না। লাইক যে আমার কোনো একজন বন্ধু, তিনি থাকেন রাজশাহীতে বা তিনি থাকেন খুলনাতে, তো আমার বন্ধুর, আমিও খুলনাতে থাকি, আমার বন্ধুও খুলনাতে থাকে। এখন আমার বন্ধুর একজন বন্ধু ঢাকায় আছে, এবং ঢাকায় আমি আরেকজন বন্ধু আছেন যিনি একজন অ্যামেচার রেডিও অপারেটর। তা আমার বন্ধুর হয়ে খুলনা থেকে আমি ঢাকায়, বন্ধু তুমি কেমন আছো, আজকে দুপুরে কি দিয়ে ভাত খাইছো, আরেকজন অ্যামেচার অপারেটরের থ্রু, চ্যানেলটা কিন্তু লিগ্যাল, দুইজন অ্যামেচার অপারেটর একজন আরেকজনের সাথে কথা বলছেন, কিন্তু তারা কিন্তু কথা বলছেন একজন থার্ড পার্টির হয়ে, তার খবর দিচ্ছেন। দিস ইজ সামথিং উই ক্যানট ডু ইন অ্যামেচার রেডিও। Exchange messages whose content are against the law of endanger the public order or security, আমরা এমন কোনো মেসেজ পাস করতে পারবো না। আমরা যেমন হচ্ছে ধরেন অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, 10 জন মানুষ মারা গেছে, আমরা অ্যামেচার রেডিওর
ফ্রিকোয়েন্সি ইউজ করে এই ধরনের যেখানে পাবলিক প্যানিক তৈরি হওয়ার সুযোগ আছে, পাবলিক লাইফ এন্ডেঞ্জার হইতে পারে, এই ধরনের কোনো নিউজ আমরা অ্যামেচার রেডিওতে ইউজ করব না। উই ক্যানট ইউজ অফেন্সিভ অর অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ। যতটা আপনার মেজাজ খারাপ হোক, যত যা খুশি হয়ে যাক, over the band you cannot use abusive language. Please mind this thing. সারা পৃথিবীতে মার্ক হয়ে যায় একটা মানুষ একটা কল সাইন জাস্ট একবারের জন্য এই কাজ করে। এক্সচেঞ্জ মেসেজ উইথ আ পারসন হু ডাজন্ট হ্যাভ অ্যান অ্যামেচার রেডিও লাইসেন্স। তো আমাদের ধরেন মানে মিস্টার এক্স ওয়াই জেড আমার খুব ভালো বন্ধু, বাট সে কিন্তু অ্যামেচার রেডিও অপারেটর নন। তা আমি আমার ওয়াকি টকিটা তাকে দিয়ে বা আমার এইচএফ রিকটা তাকে দিয়ে আমার মন মতন আলফা 1 ডেল্টা 1 আলফা 2 ডেল্টা 2 কল সাইন দিয়ে দিলাম, দিয়ে আমি আমার কল সাইন দিয়ে আলফা 1 এর সাথে কথা বলছি। উই ক্যানট ডু দ্যাট। দিস ইজ এগেইনস্ট দ্য ল অ্যাগ্রেসিভলি। আমরা একটানা লম্বা সময় যাবত নিজেকে আইডেন্টিফাই না করে, আমাদের আইডেন্টিফায়ার কি ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের আইডেন্টিফায়ার হলো আমাদের কল সাইন। আইডেন্টিফায়ার ইউজ না করে একটানা লম্বা সময় ধরেন 5 মিনিট 10 মিনিট দুইজনে বসে কথা বলেই যাচ্ছি, কারণ কেউ একজন ব্যান্ডে আসলো, সে শুনতেও পাচ্ছে না, জানতেও পারছে না যে ওখানে কে কথা বলছে। তো আমরা এরকম টানা লম্বা সময় র্যাকচুইং বলি আমরা। তো এই ভুলটা দেখা যায় অনেকেই করে বসি, যে আমাদের কল সাইন বলতে হবে 5 মিনিট 10 মিনিট একটা ইন্টারভেলে। যেহেতু আমরা এফসিসির ল এর ভিতরে পড়ি না, এই কারণে ধরেন আমাদের একটু সুযোগ আছে। এফসিসির লতে কিন্তু 2 মিনিটের ভিতরে নিজের কল সাইন বলতে হয় এভরি 2 মিনিট। এবং ধরেন আপনি এমন কোন একটা দেশের সাথে, যেহেতু অ্যামেচার রেডিও ওয়ার্ল্ড ওয়াইড এভরিথিং ওপেন, আপনি এমন কোন একটা দেশের সাথে কথা বলছেন যে দেশের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভলি আপনার যোগাযোগ করতে মানা করা হয়েছে, সেই দেশের সাথে আপনি যোগাযোগ করতে পারেন না। অ্যাডমিনিস্ট্রেটিভলি যদি বার দেওয়া থাকে যে অমুক দেশের সাথে যোগাযোগ করা যাবে না, যদিও আমরা এখন খুব সুস্থ এবং স্বাভাবিক একটা দুনিয়াতে আছি আবার নাই, দুই রকমই। পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ হানাহানি চলছে, তো সেই সকল দেশের ক্ষেত্রে এই সকল ল গুলো প্রযোজ্য হয় যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভলি বার দেওয়া থাকে যে অমুক দেশের সাথে কথা বলা যাবে না। তারপরে হলো না, যেমন ধরেন ফর এক্সাম্পল হয়তো বা ইউক্রেন আর রাশিয়ার ভিতরে এরকম কোনো একটা ঘটনা আছে যে ইউক্রেন থেকে রাশিয়ার সাথে কথা বলা যাবে না, যদিও তারা পাশাপাশি বর্ডার শেয়ার করছে। হয়তো বা তাদের ওখানে এরকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বার থেকে থাকতে পারে এই মুহূর্তে, বাট সেই বার আছে কিনা আমি এক্স্যাক্টলি জানি না, বাট এরকম কোনো বার থাকলে আপনি কথা বলতে পারবেন না। তারপরে হলো অ্যামেচার রেডিওতে কোনো ধরনের ব্রডকাস্ট বা এন্টারটেইনমেন্ট, মিউজিক প্লেইং, কোনো ধরনের অ্যাডভার্টাইজিং, কোনো কিছু অ্যামেচার রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে আপনি কখনো ট্রান্সমিট করতে পারবেন না। এমন কোনো ধরনের সিগন্যাল বা এমন কোনো ধরনের কল সাইন আপনি ব্যবহার করতে পারবেন না যেটা মিসলিডিং। মানে ব্যাপারটা হলো ধরেন আপনি সিয়েরা 21XYZ, আপনি যদি সিয়েরা 21 এর জায়গায় ভিক্টর ইউনাইটেড 2 বা ভিক্টর ইউনাইটেড 3XYZ বলেন, দ্যাট উড বি আ মিসলিডিং কল সাইন। এখন ওই যে আলফা 1 আলফা ব্রাভো 1 যেগুলো বললাম, এগুলো তো কোনো কল সাইনই না, ইম্পসিবল। কিন্তু ভিক্টর ইউনাইটেড 2 বা ভিক্টর ইউনাইটেড 3XYZ এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ভিক্টর ইউনাইটেড VU2 VU3 ইউজ হয়। এই ধরনের কোনো মিসলিডিং সিগন্যাল, মিসলিডিং কল সাইন আমরা কখনো ইউজ করব না, দুষ্টামি করেও কখনো করব না। এবং ট্রান্সমিট দ্য ওয়ার্ডস অফ আ থার্ড পার্টি হুইচ হ্যাভ নট বিন পাবলিকলি স্পোকেন। মানে কারো একটা কোনো গোপন খবর বা কোনো একটা কিছু আমি জানি, অ্যামেচার রেডিওতে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি কখনোই এনক্রিপ্টেড নয়, আপনি কখনো এনক্রিপ্টেড ইউজ করতে পারবেন না। সুতরাং এমন কোনো জিনিস যেটা পাবলিকলি জানানো হয় নাই, যেটা একটা গোপনীয় জিনিস, সেই জিনিসটা আপনি কখনোই পাবলিকের সাথে শেয়ার করতে পারবেন না এই ওপেন ফ্রিকোয়েন্সিতে, অ্যামেচার রেডিওতে। এইগুলো সামান্য কিছু জিনিস আমি যেগুলো আপনাকে বললাম, ইট ইজ নট লাইক যে এগুলোই শেষ, বাট দিজ আর দ্য মেজর থিংস ইউ আর নট সাপোজ টু ডু অন দ্য এয়ার অর অফ এয়ার ইন ইউর লাইফ ওয়াইল প্র্যাকটিসিং অ্যামেচার রেডিও। এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই ধরনের ইন্টেনশন থাকলে বলবো যে অ্যামেচার রেডিও বোধহয় আপনার জন্য নয়। এবং কি করব আমরা,
নাম্বার মানে সব থেকে মজার জিনিস, প্লিজ রিমেম্বার দিস, রেডিও অ্যামেচার ইজ আ হবি, ইট ইজ নট ইয়োর জব। সো এখানে আমরা আসি নিজেদের সফট স্কিল ডেভেলপ করতে। তো আমরা কি করব, আমরা উইল হ্যাভ ফান, উই উইল হ্যাভ লটস অফ ফান অ্যান্ড উই উইল চ্যালেঞ্জ আওয়ারসেলফ এভরি ডে, যে গতকালকে আমি এতটুকু ছিলাম, লেট আস ইমপ্রুভ মাই সেলফ টুডে, যে প্রগ্রেসিভ ব্যাপারটা বলেছিলাম, সেটা দিয়ে আমরা বেসিক্যালি প্রত্যেকদিন আমরা নিজেদেরকে প্রগ্রেস করার চেষ্টা করব। দিস ইজ আওয়ার মোটো, বিইং অ্যামেচার, রেডিও অ্যামেচার, আমাদের কাজ হলো নিজেকে প্রগ্রেস করা। তো এই পর্যায়ে বেসিক্যালি আলফা ফক্সট্রট আছেন কিনা আমি হ্যান্ড ওভার করতে চাই আলফা ফক্সট্রটকে। আলফা ফক্সট্রট হয়তো আপনাদের কিছু কথা বলবেন। তো আলফা ফক্সট্রট, ফক্সট্রট ইন্ডিয়া আলফা। ভাইয়া যে কোশ্চেন ছিল মনে হয় একজন হ্যান্ড রাইজ ছিল। আচ্ছা, তাহলে আমি বেসিক্যালি প্রেজেন্টেশন আমার শেষ। আমি সামনে দেখছি বেশ কয়েকজন, ইফতিখার হাসান অথবা সাব্বির, তুমি একটু হ্যান্ড রেজটা কন্ট্রোল করো। ওভার। ওকে, ঠিক আছে। ইফতিখার হাসান, প্লিজ গো হেড। আসসালামু আলাইকুম, আমি কিটিএইচ কুমিল্লা থেকে বলছিলাম। আমার একটা জানার ইচ্ছে ছিল যে আমরা যে লাইসেন্স রিনিউ করার ব্যাপারটা 3 বছর পর পর, তো আমরা লাইসেন্স রিনিউ করলাম, বাট আমরা যে হ্যান্ডি এনওসি দ্বারা বিটিএসসি থেকে কর্তৃক নিলাম, ওইটাও কি প্রত্যেক 3 বছর অন্তর অন্তর কি রিনিউ করতে হবে, নাকি হচ্ছে জাস্ট আমাদের যে কল সেন্টারটা দেওয়া হয়েছে ওইটা জাস্ট রিনিউ করলে হবে? আচ্ছা, এটা হয় যে এটা লাইসেন্স ইম্পোর্ট করার পরে বিটিআরসি ওই হ্যান্ডির সিরিয়াল নাম্বার সহকারে, মডেল নাম্বার সহকারে আমাদের লাইসেন্সে ইনক্লুড করে দেয়। এবং 3টা ডিভাইস, একটা হ্যান্ডি, একটা আপ টু 25 ওয়াট বেজ ইউএইচএফ ভিএইচএফ এবং একটা এইচএফ আপ টু 100 ওয়াট এইচএফ আমরা এন্ট্রি করতে পারি। তো এগুলো প্রত্যেকটা ডিভাইস এন্ট্রি করার জন্য আমাদেরকে বেসিক্যালি ইয়ারলি আই থিঙ্ক 1150 টাকা করে দিতে হয়। তো এটা যখন 3 বছর পরে আপনি ডিভাইস রিনিউ করতে, আপনি লাইসেন্স রিনিউ করতে যাবেন, আপনার লাইসেন্সে কয়টা ডিভাইস আছে সেটা অনুযায়ী ক্যালকুলেট করে বিটিআরসি আপনাকে আপনার কস্টিংটা বলে দিবে। আপনি কি বুঝতে পেরেছেন ইফতিয়ার? জি জি জি, থ্যাংক ইউ ফর ইনফরমেশন। ওকে, এসএপি নেক্সট। নেক্সট হচ্ছে শিহাব হোসেন, প্লিজ গো হেড। ভাই আমার 2টা কোশ্চেন ছিল। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এক্সামে রুলস এন্ড রেগুলেশন নিয়ে বেশি কোশ্চেন হয়, নাকি আপনার যে টেকনিক্যাল কোশ্চেন গুলা সেগুলা বেশি হয়? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো এটার ব্যাপারে আমরা বেসিক্যালি বলতে পারছি না। বিটিআরসি জেনারেলি একটা কোশ্চেন ব্যাংক শেয়ার করে। এই বছর এখন পর্যন্ত বিটিআরসি থেকে কোনো কোশ্চেন ব্যাংক শেয়ার করা হয়নি। তো বিটিআরসির আগের যে কোশ্চেন ব্যাংক ছিল সেটাতে আমরা দুই দিক থেকেই মানে মোটামুটি ভালো, দুই ডোমেন থেকেই ভালো একটা পার্সেন্টেজ কোশ্চেন দেখতে পেয়েছি। তো রুলস রেগুলেশন বেসিক্যালি খুব বেশি না, বাট প্রত্যেকটা রুল জানা থাকাটা খুবই জরুরি। তো বিটিআরসি রুলস এর দিকেও ভালো নজর দেয়। অবশ্যই টেকনিক্যাল হবি, সো টেকনিক্যাল সাইডে নজর দিবে। আপনার সেকেন্ড কোশ্চেন করবেন সিয়া হোসেন। জি ভাই, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আপনার ডিভাইস গুলোর প্রাইস রেঞ্জ কেমন হতে পারে? হ্যাঁ, মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ফেয়ারটা। এটা হলো আপনার একটা হবি, ডিভাইস গুলোর প্রাইস রেঞ্জ। এখন এখানে তো ডিভাইসের অভাব নাই, কোন ডিভাইস কিভাবে। মিনিমাম ধরেন একটা ডিভাইস হ্যান্ডি যদি একেবারে সব থেকে সস্তা, সব থেকে মানে এন্ট্রি লেভেলের একটা জিনিসও যদি চিন্তা করেন, আপনার কাস্টম ডিউটি, শিপিং, এভরিথিং দিয়ে হাতে পেতে পেতে হয়তো বা 12 থেকে 15,000 টাকা বা 18,000 টাকার মতন খরচ হবে। আর হাইয়েস্টের দিকে কোনো রেঞ্জের শেষ নাই। একটা এইচএফ রিগ, সিম্পল এইচএফ রিগ $9-10,000, $15,000 এইচএফ রিগ পাওয়া যায়। থ্যাংক ইউ ভাই। সাব্বির। দুর্জয় দেবনাথ, প্লিজ গো হেড। আজকে আমরা যে ক্লাসটা করলাম ওইটার পিডিএফটা কিভাবে পেতে পারি? আচ্ছা, পিডিএফটা আমি আপনারা একটু সাব্বিরের সাথে যোগাযোগ করেন, সাব্বির পরে গ্রুপে দিয়ে দিও, আমি পিডিএফটা শেয়ার করে দিব। ধন্যবাদ সাব্বির। কি হচ্ছিল? নেক্সট আমিন উদ্দিন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আমিন উদ্দিন বলছিলাম ঢাকা মালিবাগ থেকে।
আমি জানতে চাচ্ছি যে আমি যদি দেশের বাইরে থেকে আমার কোনো পার্সোনাল ইয়াতে সেট নিয়ে আসি, যেমন ভাইয়া বলতেন একটু আগে যে আলি এক্সপ্রেস থেকে কেনা যাবে, আমি এরকম কিনতে পারবো কিনা, বাইরে থেকে নিজে নিয়ে আসতে পারবো কিনা, এটা পরিচিত কারো মূলত থেকে আপনি কোনো এনওসি সেট নিয়ে পাওয়ার আসতে পারবো পরে কিনা? জি তারপরে এটার ব্যাপারে বিটিআরসির সাথে যোগাযোগ করতে হবে। এক্স্যাক্টলি সরাসরি লতে কিছু বলা নেই এই ব্যাপারে। সাব্বির, আচ্ছা জি আমি একটু সকলের ব্যাপারে অনুরোধ করছি, আপনারা প্রশ্নগুলি স্ট্রিক্ট টু এক্সাম, লাইসেন্স পাওয়ার পরে আপনি রেডিও ইম্পোর্টের প্রসেস আসবে। এখন যেটা স্ট্রিক্ট টু এক্সাম তার ভিতরে থাকেন, এটা দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট, না হলে এই পরীক্ষার কোর্স আর শেষ করা যাবে না, আমাদেরকে কন্টিনিউ করেই যেতে হবে। সরি প্রিয়া, আমি ইন্টারাপ্ট করলাম। নো ইস্যু, প্লিজ। জি, নেক্সট হচ্ছে আরেকজনের জন্য যে হালা কিপিং, সরি, HLACHING, ভাই প্লিজ গো হেড। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার প্রশ্ন হচ্ছে পরীক্ষা নিয়ে। পরীক্ষার প্যাটার্নটা কিভাবে হয়, তারপর হচ্ছে কত মিনিটে পরীক্ষা হয়? গত বছর আমরা দেখেছি 1 ঘন্টার পরীক্ষা হয়, 50 মার্কের পরীক্ষা ছিল, এমসিকিউ টাইপ। আপনি কি এটাই প্রশ্ন ছিল না? হ্যাঁ হ্যাঁ। ওকে, সাব্বির। আচ্ছা, গত বছরের পরীক্ষা প্যাটার্ন গুলো একটু শেয়ার করা যাবে? তখন একটু বুঝতে পারতাম, আইডিয়া নিতে পারতাম মানে কেমন পরীক্ষা হয়। আপনি বিটিআরসির ওয়েবসাইটে পূর্ববর্তী বছরের কোশ্চেন ব্যাংক খুঁজে পাবেন, সেগুলো থেকে বেসিক্যালি জানতে পারবেন। প্যাটার্ন কিছুই না, প্যাটার্ন এমসিকিউ এবং ট্রু ফলস 2 ধরনের কোশ্চেনই ছিল গত বছর, এবং গত বছর কোনো ভাইবা হয়নি। এখানে ম্যাথ ইংলিশ এভাবে আসে? না না, ইটস নট ম্যাথ ইংলিশ। আপনি ইটস রুলস রেগুলেশন এবং টেকনিক্যাল, এন্ড এভরিথিং ইজ ইন ইংলিশ, কোনো বাংলা নেই। এবং স্বাভাবিকভাবেই টেকনিক্যাল মানে অবশ্যই ম্যাথস থাকবে। আপনি বিটিআরসির ওয়েবসাইট থেকে কোশ্চেন ব্যাংকটা ডাউনলোড করলে কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সাব্বির। আর আরেকটা যেটা হচ্ছে বিটিআরসি তাদের কোনো কোশ্চেন পাবলিক করে না, তো এটার কোনো বাইরে এটার কোনো কোশ্চেন নেই। কোশ্চেন ব্যাংক আছে, বাট পরীক্ষার কোনো কোশ্চেন ব্যাংক তারা কোশ্চেনটা আর কি ওটা পাবলিক করে না, ওরা সব পরীক্ষার পরে নিয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে ইলিয়াস খান। ধন্যবাদ ভাইয়া। আমার কোশ্চেনটা হলো, আমি 2019 সালে যখন অ্যামেচার রেডিও পরীক্ষা হয় তখন পরীক্ষা দিয়েছিলাম, বাট আনফরচুনেটলি আসলে সেখানে ওভারকাম করতে পারিনি। তো এবার ইচ্ছা যে নতুন করে আবার পরীক্ষা দিব, যদি ওভারকাম করতে পারি। তো এবার ভালো একটা সাপোর্ট আপনারা দিচ্ছেন, সেকেন্ড ব্যাচ সম্ভবত এটা। তো আমার কোশ্চেনটা হচ্ছে, বলছিলেন যে 45% হচ্ছে মার্কস পেলে হচ্ছে পাস মার্ক। লাইসেন্সের জন্য কি আমরা যে মানে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা কি পাস মার্কটা পাওয়াটা এনাফ, নাকি এটা ভ্যারি করে যে ওরা একটা কাট মার্ক সেট করে দেয় প্রতি বছর আলাদা আলাদা করে? থ্যাংক ইউ ইলিয়াস খান। যেটা হয় যে কাটমার্ক করে কিনা বা ইয়া করে কিনা এই ব্যাপারে আমাদের মূলত জানা নাই, এটা কমপ্লিটলি বিটিআরসি নিজস্ব সিদ্ধান্ত। বিটিআরসি শুধুমাত্র অ্যামেচার রেডিও গাইডলাইন্স অ্যামেন্ডেড রুল বুকে এভাবে জানিয়েছেন যে শুধুমাত্র রিটেন পরীক্ষা হইলে ইট ইজ 50% অফ দ্য টোটাল মার্ক, আর যদি রিটেন ভাইবা একসাথে হয় তাহলে 45% অফ দ্য রিটেন মার্ক, টোটাল মার্ক। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। ওকে, সাবমিট। Great work. No, please go ahead. গ্রেট ওয়ার্ক। যে আইডির নাম প্লিজ ভাই আপনি কোশ্চেনটা বলেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওই যে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমি যদি লাইসেন্স নেই, দেন লাইসেন্স নেওয়ার পর আমি তো এখন আমার যে ডিভাইস আমি ওইটা কিনলাম না, দেন আমার হচ্ছে গিয়ে অনেক পরে গিয়ে কিনলাম, তো এরপরে হচ্ছে কি 3 বছর আমার শেষ হয়ে গেল, তো তারপরেও কি আমার কি লাইসেন্স রিনিউ করা লাগবে কিনা? জি, যে কোনো অবস্থাতেই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে লাইসেন্স রিনিউ করতে হবে। মনে করেন আপনি একটা মোটর ভেহিকল লাইসেন্স নিলেন, যেটার ভ্যালিডিটি বোধহয় 10 বছর বা 5 বছর থাকে, কিন্তু 10 বছরে আপনি কোনো গাড়ি চালাইলেন না, 10 বছর পরে আপনি গাড়ি চালাইতে চাইলে কি আপনার লাইসেন্স রিনিউ করা লাগবে না? ব্যাপারটা এরকম। আচ্ছা, আর একটা সকলের জন্য একটা আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, সেটা হলো মানে ইট উড বি সো নাইস অফ ইউ যদি প্রত্যেকে আমরা নিজেদের নাম দিয়ে লগ ইন করি আর কি, তাহলে আমাদের জন্য মানে বুঝতে সহজ হয়।
সাব্বির নেক্সট। ভাই আরেকটা কোশ্চেন ছিল। আচ্ছা বলেন প্লিজ। কোশ্চেনটা হচ্ছে যে এই যে আমাদের যে প্রশ্ন ব্যাংক এটার পরিমাণটা কিরকম কি থাকে কি আসলে বিষয়ে যদি একটু জানা যেত আর কি। এইটা আপনি একটু বিটিআরসি এর ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে হবে। এটা প্রশ্ন ব্যাংক বিভিন্ন সময় বিটিআরসি বিভিন্ন ভাবে পাবলিশ করে। এই বছরের প্রশ্ন ব্যাংক এখনো পাবলিশ হয়েছে বলে আমি জানি না, বাট গত বছরের প্রশ্ন ব্যাংক আপনি নামাতে পারবেন, বিটিআরসি ওয়েবসাইটেই আছে। আচ্ছা এবার তো আপনাদের মানে ওই যে কেন বলে বিজ্ঞাপনে দেওয়া ছিল যে এটা ফ্রিতে একটা কোর্স করানো হবে, আমাদের এক্সামটা আসলে কি হবে, কি নিবে, কি আসার বিষয়ে যদি একটু এটা বিস্তারিত একটু বলতেন। না না, এক্সাম তো আমরা নেব না, আমরা কোনো এক্সাম নিচ্ছি না, এক্সাম বিটিআরসি নেবে। তো আপনাদেরটা? আমাদের তো কোনো এক্সাম নাই। আচ্ছা, আর আমাদের যে আজকে যে একটা সেমিনার হইলো এরকম কি আগামী কালকে আরো হবে এরকম? এটা কতদিন পর্যন্ত হবে বা আরো আছে? সেশন অ্যাটেন্ড করেছিলেন ভাইয়া? সাবির, হ্যাঁ প্লিজ আলফা ফক্সট্রট প্লিজ গো অ্যাহেড। ভাইয়া আপনি কি গতকালকে ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন? না আমি গতকালকে ছিলাম না। আচ্ছা, সার্কুলারটাও আমাদের খুব ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দেওয়া, গ্রুপের মধ্যে যে মেসেজগুলি দেওয়া হয় সেখানেও ইনস্ট্রাকশনগুলি ক্লিয়ারলি দেওয়া থাকে। আমি একটু অনুরোধ করব আপনারা ওই মেসেজগুলিকে একটু কেয়ারফুলি পড়বেন। আমি জানি অনেক গ্রুপ হয়, আমরা অনেকেই গ্রুপগুলিকে মিউট করে ফেলি এবং আননেসেসারি আমরা সেখানে অনেক মেসেজ থাকে যার কারণে আমরা অনেকে ফলো করি না। তো অনুরোধ থাকবে আগামী পরীক্ষার আগ পর্যন্ত এই গ্রুপগুলিকে মিউট না করে আপনারা পিন করে রাখতে পারেন। দ্যাট উইল হেল্প ইউ। অনেক ধরনের ইনফরমেশন আমরা সেখানে দিয়ে থাকি, যেমন গতকালকে আপনি অ্যাটেন্ড করেন নাই, নো ইস্যু, আমরা সেখানে বলে দিয়েছি যে আমাদের প্রতি সপ্তাহে ক্লাস হবে এবং সেটা মনে হয় অলরেডি একটা নোটিশ আকারে গ্রুপে দেওয়া আছে। তো এটা একটা রিকোয়েস্ট থাকবে, কারণ একই যে প্রশ্ন বারবার বা একই জিনিস বারবার আসলে আমাদের কালক্ষেপণ হয়, কারণ আমাদের সময় খুবই স্বল্পতা। তো ধন্যবাদ। মেবি ইট সাউন্ডস একটু মানে রুড, বাট আই এম সরি যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন। আপনারা দয়া করে গ্রুপগুলিকে একটু চেক করবেন। সরি ফিয়া। ধন্যবাদ ভাইয়া। ওকে, আচ্ছা এরপরে মাহাদি হাসান। জি ভাইয়া, আমার কোশ্চেনটা ছিল যে পাস মার্কের বিষয়টা, ওই যে 100-র মধ্যে কি 45 পাইলে আমি পাস হব, এইরকম বিষয়টা? হ্যাঁ বিষয়টা এরকম। জি, ওই যে স্কুলে বা অন্য জায়গায় যেরকম এক্সাম হয় 100 মার্কের মধ্যে 45 পেলে আমি পাস হব এবং আমি লাইসেন্স পাবো, আশা আপনি করতে পারি লাইসেন্স পাওয়ার। পাবেন কিনা এটার সিদ্ধান্ত বিটিআরসি নেবে। জি জি, আশা করতে পারি হ্যাঁ পাস করলে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। জি জি জি, আমার কোশ্চেনটা ক্লিয়ার করার জন্যই জিজ্ঞেস করছি যে আমার ভিতরে আছে স্কুলে যে এরকম হয় বা কলেজে এরকম হয় সেই রকম এক্সামটা হবে, প্লাস একটা পাস মার্ক ধরা হবে, এইটা পাইলে আমি পেতে পারি লাইসেন্সটা। জি জি, ওকে, থ্যাংক ইউ। ওকে, খালেদ ওয়াকার প্লিজ গো হেড। জি থ্যাংক ইউ। আমি বিটিএস এর প্রশ্ন ব্যাংকটা পড়ছি অনেকদিন যাবত। তো আমি একজন নন টেকনিক্যাল পারসন, আমার কাছে কিছু বিষয় আসলে একদম দুর্বোধ্য। তো আপনারা কি এমন কোনো একটা সেশন নেবেন দয়া করে, আমরা যে কিছু জিনিস বুঝতে পারছি না সেটা যদি ইন্টার ডিসকাশনের মধ্যে আমরা একটু সলভ করে দিতেন আমাদের জন্য, আমরা একটু পরীক্ষাটা ভালো করে দিতে পারতাম। যদি এরকম কিছু রাখা যায় আর কি আমাদের জন্য উপকার হবে। আমি একদমই নন টেকনিক্যাল পারসন। থ্যাংক ইউ অমিতাভ রয়, আপনি একটা খুব ভালো কথা বলেছেন এবং এই জিনিসটা যে আপনি একা ফেস করছেন তা নয়, আপনি অবশ্যই একা নন, অনেকেই এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা এরকম একটা প্ল্যান রেখেছি যে মানে শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংকটাই হয়তো বা এটা নিয়ে আমরা একটা বা দুটা ক্লাস রাখবো। আর ইন দ্য মিন টাইম আপনার জন্য বা সবার জন্য জানিয়ে রাখি, থ্রু আউট দ্য কোর্স বিভিন্ন টেকনিক্যাল বিষয়াবলী নিয়ে আমরা ক্লাস করব, আমরা বিভিন্ন ক্যালকুলেশন দেখব, আমরা ওয়েভলেন্থ মানে বিভিন্ন ফর্মুলা আমরা ইয়ে করব। তো উইথ টাইম এই জিনিসগুলো আপনার জন্য সলভ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অমিতাভ রয়। জি সালাম আলাইকুম। আমি কি আমার হ্যাম রেডিও লাইসেন্সটা দিয়ে অন্য কোনো হ্যাম অপারেটরের রেডিও ডিভাইস কি ইউজ করতে পারবো? আপনার হ্যাম রেডিও লাইসেন্স দিয়ে অন্য কোনো হ্যাম রেডিও অপারেটরের ডিভাইস আপনি ওনার অনুমতি সাপেক্ষে ব্যবহার করতে পারবেন। জি ধন্যবাদ। তাতে আইনগত কোনো বাধা নেই। জি এটাই জানতে চাচ্ছিলাম। জি
অ্যাকনলেজ করতে হয়। আচ্ছা, এরপরে হলো HM আল আমিন, প্লিজ। HM আল আমিন, আপনার প্রশ্ন করবেন। HM আল আমিন, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ভাই, আমার প্রশ্নটা ছিল আমাদের যে বিটিআরসির যে গাইডলাইনটা আমরা পেয়েছি ওদের ওয়েবসাইটে, এখানে লেখা আছে যে পরীক্ষা গ্রহণের নির্ধারিত তারিখে 2 সপ্তাহ পূর্বে প্রশ্ন ব্যাংক তারা অফিসিয়ালি আপলোড করে তাদের ওয়েবসাইটে। এটা কি গত বছরের ওয়েবসাইটে, তো মানে গত বছরের কোয়েশ্চেন ব্যাংকটা কি কোনোভাবে পাওয়া যায়? গত বছরের কোয়েশ্চেন ব্যাংক আমি কয়েকবার বলেছি এখন পর্যন্ত বিটিআরসির ওয়েবসাইটে আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এক্সট্রিমলি সরি। ঠিক ইটস আছে, ওকে, নো প্রবলেম। ওকে, আচ্ছা, আমার যেহেতু হ্যান্ড রাইজ দেখছি না, আমি তাহলে আলফা ফক্সট্রটকে একটু হ্যান্ড ওভার করতে চাই। সেক্রেটারি প্লিজ টেক ওভার, আপনি যদি ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে ক্লোজ করেন। সাব্বির। এএফ এর বলার আগে আমি আজকে যেটা সবার কোশ্চেনের জন্য বা সবার জিজ্ঞাসার জন্যই গত বছর বা এর আগে যতগুলি প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক ছিল সবগুলি কোশ্চেন ব্যাংক আমি গ্রুপে আজকে শেয়ার করে দিব, সবগুলি আমাদের কাছে আছে। ইন দা মেন টাইম আমাদের কোর্স শিডিউলে হচ্ছে আপনাদের মানে অনেকের কোশ্চেনের মধ্যে দেখলাম যে আপনারা বলতেছিলেন যে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে ভাই, বাট আমাদের কোর্স শিডিউলে আমাদের প্রত্যেকটা জিনিস আপনার বিটিআরসির যে সার্কুলার আছে সার্কুলারের প্রথম এন্ট্রিতে বলা ছিল যে ইলেকট্রনিক্স বা রুলস এন্ড রেগুলেশন এগুলো নিয়ে যে ক্লাস বলা আছে এগুলো নিয়ে আমরা টোটাল ক্লাসটা করব। এবং দেন হচ্ছে যখন বিটিআরসি পরীক্ষার 2 সপ্তাহ আগে, দ্যাটস মিন আগামী 19 বা 20 তারিখের দিকে তারা হচ্ছে তাদের কোশ্চেন ব্যাংকটা পাবলিশ করবে, তখন আমরা যেটা করব মানে এই তারিখের আগে আমরা সবগুলি শিডিউল শেষ করব, দেন 19 বা 20 তারিখে কোশ্চেন ব্যাংক পাবলিশ করলে দেন মানে বিটিআরসি তো প্রতি বছরই যাতে কোশ্চেন ব্যাংক চেঞ্জ করে, তো নতুন কোশ্চেন ব্যাংক আলোকে আমরা তখন ক্লাসগুলি নেওয়া শুরু করব। আর সবগুলি কোশ্চেন ব্যাংক আমি দিয়ে দেবো, জাস্ট আপনারা গো থ্রু করবেন, মানে ওগুলো নিয়েই ধরে বসে পড়েন না, তাহলে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যেটা শিখাচ্ছি এটাতে আপনার একটু কনসেন্ট্রেট হারায় ফেলবেন। জাস্ট আপনারা একটু গো থ্রু করবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, দেন যখন বিটিআরসি নতুন কোশ্চেন ব্যাংকটা পাবলিশ করবে তখন আমরা ওটা সলভ করলে আই থিঙ্ক আপনাদের জন্য পরীক্ষায় খুবই সুন্দর একটা পরীক্ষা হবে। ধন্যবাদ। এমডি তারিকুল ইসলাম, প্লিজ গো হেড। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে এই কোশ্চেন ব্যাংকটা হাতে পেয়েছি কিন্তু এটার সাথে কোনো আনসার শিট নাই। আপনাদের কাছে যেগুলো আছে সেগুলো কি আনসার শিট সহ? জি, আমি আনসার শিট সহই শেয়ার করে দিব। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আলফা ফ্লোরিডা, দিস ইজ আলফা চার্লি পাবা, প্লিজ আপনি একটু হ্যান্ড ওভার করেন। সরি, আপনি একটু কথা বলুন। ওকে, আমাদের কথা না, আমার তো ক্লাস হওয়ার কথা এখন। আরেকটা সেশন টার্ম যাবে আজকে, এটা কি নোটিস করা হয়েছিল আগে? না, শুধুমাত্র এটা বলা ছিল যে 10টা থেকে ক্লাস হবে, মানে দুটো ক্লাসের তো বলা হয় না। ফিয়া, আপনারটা কি শেষ হয়েছে? তাহলে আমি আমারটা শুরু করে দেব। হ্যাঁ, রজার আলফা ফক্সট্রট আমি শেষ করেছি। সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে পুরো ক্লাস থাকার জন্য, এবং ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন সেশন হয়েছে সেটার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, যে গুড পার্টিসিপেশন ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আলফা ফক্সট্রট আপনি ক্লোজিং স্টেটমেন্টের দিকে আগাতে পারেন। ওভার। নেগেটিভ, আমরা এখন বেসিক ইলেকট্রনিক্স এর দিকে চলে যাব। আসলে আমাদের সময় স্বল্পতা আছে, আমাদের অনেকগুলি ব্যাচ। রজার সরি। হ্যাঁ, ইটস ওকে। থ্যাংক ইউ ফিয়া। এন্ড আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আপনারা একটা লম্বা সময় ধরে এই সেশনটা করেছেন। আশা করি আপনারা বুঝতেও পেরেছেন, এবং হি ইজ আ গুড অ্যান্টেনা ডিজাইনার। বাংলাদেশের মধ্যে আমরা ধরি যে ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইনার, তার নিজেরও কিছু ডিজাইন আছে। তো ইটস ভেরি গুড, আমরা একজন মানে প্রতিভাবানের কাছ থেকে কিছু জানতে পেরেছি। থ্যাংক ইউ ফিয়া ফর গিভিং ইউর টাইম, ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। ওকে, আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে, আপনারা যারা আছেন। তো আরো কিছু সময় আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। আমরা এখন যাব হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স 1, যেটা আসলে আমরা ইলেকট্রনিক্স সম্পর্কে জানবো। আপনারা অ্যামেচার রেডিও সম্পর্কে জেনেছেন, রুলস, রেগুলেশন, ইথিক্স, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। নাও ইটস পার্ট টু ড্রাইভ ইনটু টেকনিক্যাল পার্ট। আমরা খুব বেসিক কিছু জিনিস আজকে জানবো। তার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি,
আপনারা যদি শুধুমাত্র পরীক্ষায় পাশ করবেন এই ইন্টেনশনে আপনারা থাকেন, আপনারা কোয়েশ্চেন ব্যাংক করেন, আপনাদের সেশন না করলেও চলবে, মানে অনলাইন সেশনগুলি না হলেও চলবে। পরীক্ষার আগে যখন আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভের জায়গা আসবে তখন হয়তো আপনারা এসে জয়েন করতে পারেন। বাট ইফ ইউ থিঙ্ক ইউ ওয়ান্ট টু বি আ গুড হ্যাম, এবং আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষায় পাশের আসলে আমাদের চিন্তা না, আপনি পরীক্ষায় এমনিতেই পাশ করবেন। আমাদের চিন্তা হচ্ছে আপনি যখন পরীক্ষায় পাশ করবেন তখন যাতে এরকম না হয় যে আপনি একজন হ্যাম, আপনার কল সাইন আছে, বাট ইউ ডোন্ট নো হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু। আমরা সেই জায়গাটা থেকেই আসলে আমাদের কাজ করা। উই ওয়ান্ট সাম কোয়ালিটিফুল হ্যাম, যারা অ্যাটলিস্ট এইটুকুন জানেন যে তাকে কি করতে হবে বা আসলে অ্যামেচার রেডিওটা কি। এখানে মানে সরি টু সে অনেকের কাছেই মনে হয় যে এটা একটা ওয়াকি টকি লাইসেন্স। আজকে আমার কাছে একটা SMS এসেছে, একজন আমাকে বলছে আমাকে বিটিআরসির একটা গ্রুপে অ্যাড করেন। তো আমি জিজ্ঞেস করলাম কিসের গ্রুপ, উনি আমাকে বলছে ওয়াকি টকি লাইসেন্স দেয় পরীক্ষা, ওই পরীক্ষা। তো অ্যামেচার রেডিও ইজ নট অ্যাবাউট আ ওয়াকি টকি লাইসেন্স। আমরা ওই কনসেপশনটা ভাঙতে চাই, সেই ট্যাবুটা ভাঙতে চাই, এবং সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা অনেক দরকার। আর এই বছর যদি আমরা ভুল না করে থাকি, বিটিআরসি কোয়েশ্চেন ব্যাংকের বাইরে গিয়ে কোয়েশ্চেন করতে পারে। যে অন্যান্যবার যেটা হয়েছে যে কোয়েশ্চেন ব্যাংকে যা ছিল হুবহু প্রশ্ন এসেছে, এইবার সেটা না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনি যদি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা কোয়েশ্চেন ব্যাংক দেখেন, অন্যগুলি দেখে যান, অনেক ক্ষেত্রে কমন না পড়ার সম্ভাবনা বেশি। হয়তো বা চলেও আসতে পারে 20%, 40% চলে আসবে, বা 50% চলে আসতে পারে, কিন্তু বাকি 50% নাও আসতে পারে। তো থিঙ্ক অ্যাবাউট দ্য থিওরিটিক্যাল, এবং এই সেশনগুলি একটু মনোযোগ দিয়ে করে গেলে আপনাদের থিওরিগুলি অনেকটুকুন ক্লিয়ার হবে, এবং তখন দেখবেন যে কোয়েশ্চেন ব্যাংক খুললে আপনার আনসার কারো কাছে খুঁজতে হচ্ছে না, আপনি নিজেই সেগুলির উত্তর খুঁজে বের করতে পারবেন। তো আমি আপনাদের এখন পরবর্তী সেশনের দিকে আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের বেসিক ইলেকট্রনিক্স। ওকে, ইন্ট্রোডাকশন টু বেসিক ইলেকট্রনিক্স। আচ্ছা, আমরা আজকে কি কি শিখবো? আন্ডারস্ট্যান্ডিং ফান্ডামেন্টাল ইলেকট্রনিক কম্পোনেন্টস অ্যান্ড দেয়ার ফাংশন, লার্ন অ্যাবাউট দ্য কি প্রিন্সিপাল অফ সার্কিট থিওরি, and review practical application of and calculation related to the amateur radio. এটা হচ্ছে আমাদের ক্লাসের অবজেক্টিভ। কেন শিখবো আমরা এই ইলেকট্রনিক্সটা, কেন আমাদের জানা দরকার? আন্ডারস্ট্যান্ডিং হাউ ইউর ইকুইপমেন্টস ওয়ার্ক, ট্রাবল শুটিং, মেকিং অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ইভেন বিল্ডিং ইউর ওন ইকুইপমেন্টস। আপনি কিছু নষ্ট হয়ে গেলে ঠিক করতে পারা, কিছু ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হয়, এবং নিজেদের একটা ইকুইপমেন্ট তৈরি করতে গেলে আমাদের এই জিনিসগুলি সম্পর্কে জানতে হবে। সেফটির জন্য আসলে আমরা কিভাবে আমাদের ডিভাইসগুলি সেফটি এনশিওর করতে পারি, পার্সোনাল সেফটি এনশিওর করতে পারি, এবং ইলেকট্রিক্যাল হ্যাজার্ড থেকে আমরা যাতে দূরে থাকতে পারি। ফাইনালি, আলটিমেট গোল, পাসিং দ্য এক্সাম। ইলেকট্রনিক্স ইজ এ কি পার্ট অফ অ্যামেচার রেডিও লাইসেন্স এক্সাম। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এইটা আপনাকে অবশ্যই পার করে আসতে হবে। তো হোয়াট ইজ ইলেকট্রনিক্স? এটা বেসিক্যালি হচ্ছে, যদি আমরা ডেফিনেশনের দিকে তাকাই, দ্য সায়েন্স অফ কন্ট্রোলিং ইলেকট্রিক কারেন্ট অফ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস। মানে ছোট ছোট অনেক কম্পোনেন্টকে লিমিট করা বা সেটাকে কন্ট্রোল করার কাজই হচ্ছে ইলেকট্রনিক্সের কাজ। অ্যাপ্লিকেশন ইন অ্যামেচার রেডিওতে কি কি কাজে লাগে? সিগন্যাল ট্রান্সমিশন, মডুলেশন এন্ড অ্যাম্প্লিফিকেশন। একদম বেসিক জায়গা থেকে যদি বলি, পাওয়ার জেনারেট করার কাজেও ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়। তো বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিসিটি যদি আমরা বলি, এখানে তিনটা কমন পার্ট আছে যেগুলি আমাদেরকে মাথায় রাখতে হয়। কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স এন্ড পাওয়ার, চারটা জিনিস থাকে। তো কারেন্ট হচ্ছে ফ্লো অফ ইলেকট্রিক চার্জ। আমরা সবাই ইলেকট্রিসিটি সম্পর্কে আমার মনে হয় আমাদের সবারই একদম ন্যূনতম ধারণাটুকুন আছে, কারণ আমরা সাধারণ বিজ্ঞান বই সবাই পড়েছি। তো সাধারণ বিজ্ঞান বইয়ে বিদ্যুৎ সম্পর্কে আমরা সবাই জানি, তো আমরা অত ডেপথে যাচ্ছি না। তো কারেন্ট হচ্ছে ফ্লো অফ ইলেকট্রিক্যাল চার্জ। এইটাকে মানে একটা তারের ভিতর দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে কারেন্ট। সো এটাকে মেজার করা হয় অ্যাম্পিয়ার দিয়ে। ভোল্টেজ হচ্ছে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স, মানে আপনার দুইটা একটা চার্জ আয়ন, একটা নট চার্জড আয়নের মাঝখানে যে ডিফারেন্স থাকে সেটাকে বলা হচ্ছে ভোল্টেজ। সেটা মেজার করা হয় ভোল্ট দিয়ে। রেজিস্ট্যান্স হচ্ছে কারেন্ট ফ্লো এর অপোজিট।
আমরা বিদ্যুৎ তারের ভিতর দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা যেমন কারেন্ট, আর তারের ভিতর দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহে বাধাপ্রাপ্ত হচ্ছে সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। আর পাওয়ার হচ্ছে টোটাল একটা ক্যালকুলেশন যে আমি কি পরিমাণ এনার্জি সেখানে প্রডিউস হচ্ছে সেইটাকে মেজার করতে পারা, বা কি পরিমাণ এনার্জি কনজাম্পশন হচ্ছে সেটাকে মেজার করতে পারা, সেটা একক হচ্ছে ওয়াট। তো এইটার একটা কমন ফর্মুলা আছে, পাওয়ার ইকুয়াল টু ভোল্ট ইনটু কারেন্ট, বা ওয়াট ইকুয়াল টু ভোল্ট ইনটু কারেন্ট। এটা সবসময় মনে রাখবেন। আমরা একটা সিম্পল ক্যালকুলেশন দিয়ে এটা বুঝতে পারি। যদি আমাদের কাছে একটা 100 ওয়াটের বাল্ব থাকে, আমরা সেইখান থেকে বার করতে পারি যে আমাদের কত, যদি প্রশ্ন থাকে এরকম যে 220 ভোল্ট আছে, 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এই মেশিনটার কত ওয়াটের হতে পারে। সেক্ষেত্রে খুব সহজ, ভোল্ট ইনটু কারেন্ট ইকুয়াল টু পাওয়ার। তো এই ক্যালকুলেশন গুলি আমাদের বিস্তারিত সামনে থাকবে, প্র্যাকটিক্যাল সেশন এগুলি আমরা জানতে পারবো। এই ফর্মুলা গুলি নিয়ে আমরা আলাদা একটা ক্লাস নিব। আজকে শুধু আপনারা জেনে যান যে ওয়াট ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে আমরা যদি দেখি একটা পানির পাইপের মাধ্যমে যদি আমরা চিন্তা করি পুরা এই কনসেপ্টটা, তাহলে এই পাইপের ভিতর কি পরিমাণ প্রেসার আছে সেইটা হচ্ছে ভোল্টেজ, আর পাইপের কি সাইজ আছে, পাইপের কি ডায়ামিটার আছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট। এবং যদি পাইপের ভিতর আমি ধরে নিলাম বালু বা অন্য কোনো কিছু একটা আছে যেটা পানি প্রবাহে বাধা প্রদান করতেছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি খুব সিম্পলি ভাবে বুঝি, পাইপের ভিতর হচ্ছে প্রেসারটা হচ্ছে ভোল্টেজ, আর যে পাইপের সাইজ যেটা আছে, যেটার ভিতর দিয়ে পানি প্রবাহিত হতে পারে এত লিটার বা যেটাই হোক, সেটা যে সাইজটা, যে ডায়ামিটারটা থাকে, সেটাকে আমরা বলতে পারি অ্যাম্পিয়ার। আর যদি ধরি যে এটার ভিতরে কোনো কারণে বালু বা মাটি দিয়ে কিছু অংশ আটকে গেছে, সেটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। কি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, কিছু কিছু মানে একদম কমন, যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে কম্পোনেন্ট গুলি, সেটা হচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ডায়োড এন্ড ট্রানজিস্টর। রেজিস্টর হচ্ছে আমরা একটু আগে জেনে আসছি যেটা বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে, এবং এইটার একক হচ্ছে ওহমস। এটা মুখস্থ করে ফেলবেন, প্রশ্নে আসতে পারে যে ওহমস কিসের একক, অথবা আসতে পারে রেজিস্টরের একক কি, তাহলে আপনাকে বলতে হবে ওহমস। বা রেজিস্টর কাকে বলে, নিচের কোনটি সঠিক সেটা হয়তো আপনাকে টিক চিহ্ন দিতে হতে পারে। তো রেজিস্টর হচ্ছে যেটা বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে। আবার প্রশ্ন আসতে পারে যে রেজিস্টরের সিম্বল কোনটি, অথবা এখান থেকে একটা ছবি দিয়ে বলবে নিচের কোনটি রেজিস্টর। তো আমরা সেই ক্ষেত্রে একটু দেখে নেই। এটা হচ্ছে ফিক্সড রেজিস্টর, যেটা মানে ভ্যালুটা সবসময় একই রকম থাকবে। এই সিগনেচার থাকা মানে হচ্ছে এটা একটা ভেরিয়েবল রেজিস্টর, যেটা চেঞ্জ করা সম্ভব। এই যে এই চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে ফটো রেজিস্টর, মানে এটা আলোর মাধ্যমে এর রেজিস্ট্যান্স চেঞ্জ হতে পারে, তাই এটাকে ফটো রেজিস্টর বলে। এই সিগনেচার থাকা মানে এটা একটা অ্যাডজাস্টেবল রেজিস্টর, এইটা মানে একটা ট্যাপড রেজিস্টর। আর এইটা হচ্ছে থার্মো রেজিস্টর, যেটা বিদ্যুৎ টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রেজিস্টরের ছবি। এটা একটা ফিক্স রেজিস্টর, এটা একটা ফিল্ম টাইম রেজিস্টর, এটা এলডিআর যেটা আমরা ফটো রেজিস্টর হিসেবে চিনি, এটা একটা থিন ফিল্ম রেজিস্টর, এটাও ফিক্স রেজিস্টর। পটেনশিয়াল মিটার, এটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্টর। ট্রিমিং পট, এটাও একটা ভেরিয়েবল রেজিস্টর। এইটা এসএমডি রেজিস্টর, এটা থার্মোস্টার রেজিস্টর, এটা দিয়ে অনেক সময় আমরা তাপমাত্রা মাপার জন্য এটা ব্যবহার করা হয়। এই তো এরকম, বাকিগুলি আপনাদের খুব বেশি একটা না জানলেও চলবে। দেন আসি আমরা ক্যাপাসিটর। ক্যাপাসিটর অনেকটাই কাজ করে ব্যাটারির মতো। ক্যাপাসিটর সাধারণত খুব দ্রুত এনার্জি স্টোর এবং রিলিজ করতে পারে, এইটাকে বলা হয় ক্যাপাসিটর। ক্যাপাসিটরের একককে বলা হয় ফেরাইট, সেখানে হচ্ছে ন্যানোফেরাড, পিকোফেরাড এন্ড মাইক্রোফেরাড। তো এইখানে বিভিন্ন সিম্বল থাকে এবং ছবি দিয়ে বলা হয় যে কোন নিচের কোনটি ফেরাড ক্যাপাসিটর, অথবা বলা হয় ক্যাপাসিটরের একক কোনটি। এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো আপনারা এখানে সিম্বল গুলি দেখে রাখেন। এই প্রথম যেটা আছে এইটা নন পোলারাইজড, মানে যেটার কোনো পজিটিভ বা নেগেটিভ দিক থাকে না। ক্যাপাসিটরের দুইটা লেগ থাকে আমরা দেখতে পাচ্ছি, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ থাকে। তো কিছু ক্যাপাসিটর আছে যার পজিটিভ বা নেগেটিভ থাকে না, সেটাকে নন পোলারাইজড ক্যাপাসিটর বলা হয়, যেগুলি ফিক্সড ক্যাপাসিটর নন পোলারাইজড। আরেকটা থাকে পোলারাইজড ফিক্সড ক্যাপাসিটর, যেটার একটা প্রান্ত পজিটিভ এবং একটা প্রান্ত নেগেটিভ। নেগেটিভকে নেগেটিভেই দিতে হবে, পজিটিভকে পজিটিভেই দিতে হবে, উল্টা দিলে ফুটে যেতে পারে বা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে।
এটা পুড়ে যাবে। দেন আসে ভেরিয়েবল ক্যাপাসিটর, সেটাতেও এটা নন পোলারাইজড বা পোলারাইজড হতে পারে। প্রিমিয়ার ক্যাপাসিটর, দেন হচ্ছে জেনারেল পোলারাইজড ক্যাপাসিটর, যেটার পজিটিভ নেগেটিভ একদমই পোলারাইজড ক্যাপাসিটরের মতোই। ইলেকট্রোলাইট ক্যাপাসিটর বা ইলেকট্রলিক ক্যাপাসিটর, যেটা হচ্ছে আমরা ফ্যান ইয়াতে দেখি। তো এই হচ্ছে ক্যাপাসিটরের সিম্বলের প্রকারভেদ। আর কি ধরনের ক্যাপাসিটর আছে, যেমন এটা একটা ফিক্সড ক্যাপাসিটর, মাইকা ক্যাপাসিটর, পেপার ক্যাপাসিটর, ফিল্ম ক্যাপাসিটর হয়, সিরামিক ক্যাপাসিটর হয়, ইলেকট্রোলাইট ক্যাপাসিটর দেখতে এইরকম। এটা একটা ভেরিয়েবল ক্যাপাসিটর। তো এইটা আপনারা বিভিন্ন ধরনের ক্যাপাসিটর আসে, হয়তো বা এত ডেপথ পর্যন্ত আসবে না, তারপরও আপনারা এই সিম্বলগুলি শিখে রাখবেন, জেনে রাখবেন। আমরা এই প্রেজেন্টেশনটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা গুগলকেও ব্যবহার করতে পারেন, যেখান থেকে বিভিন্ন ধরনের ক্যাপাসিটরের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। তবে এখানে যে ছবিগুলি আছে মোটামুটি এই জিনিসগুলি দেখে গেলেই আপনাদের হয়ে যাবে। তো এই ছবিগুলি মনে রাখতে হবে এবং এই সিম্বলগুলি আপনাদেরকে মনে রাখতে হবে, যেটা পরীক্ষার প্রস্তুতির জন্য। ওকে, ইন্ডাক্টর। ইন্ডাক্টর একটা ম্যাগনেটিক। আমরা এই মুহূর্তে কোনো প্রশ্ন, আমাকে কি ঠিক মতো শুনতে পাওয়া যাচ্ছে? কেউ কি একটু কনফার্ম করবেন? জি ভাই, একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, আমরা প্রশ্নগুলিতে পরে আসব। ইন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে এবং সেখানে কিছু এনার্জি স্টোর করে। এইটাকে একক হচ্ছে এটা হেনরি, এইটার একক বলা হয় হেনরি, সিম্বল এইচ আকারে এটাকে প্রকাশ করা হয়। তো এখানে আমরা বিস্তারিত যাচ্ছি না এগুলিতে, হ্যাঁ, যেটুকুন আপনাদের দরকার ওইটুকুতেই আমরা থাকি। এই ইন্ডাক্টর অ্যামেচার রেডিওতে সবচাইতে বেশি ব্যবহার হয়, আপনার সবচাইতে বেশি প্রয়োজন পড়বে এই ইন্ডাক্টর। মানে শুধুমাত্র যে এই রেডিও বানাতেই লাগে তা না, এন্টেনা সিস্টেম ছাড়াও অনেক কাজে, সিএমসি, কমন মোড চোখ, এই ধরনের অনেকগুলি কাজে আপনাদের এই ইন্ডাক্টরের ব্যবহার হবে, যেগুলি ভবিষ্যতে জানতে পারবেন। তো ইন্ডাকটেন্স, ইন্ডাক্টরের একক হচ্ছে হেনরি। তো আমরা এখানে সিম্বলগুলি একটু দেখে নেই। এটা একটা জেনারিক এয়ার কোর, মানে এর মাঝখানে কোনো কিছু থাকবে না, শুধুমাত্র তারের গুচ্ছ, যেমন এখানটাতে দেখা যাচ্ছে। এটা হচ্ছে এয়ার কোর ইন্ডাক্টর। আয়রন কোর ইন্ডাক্টর মানে মাঝখানে একটা আয়রনের রড থাকে এবং তার উপরে তার পেছানো থাকে, এটা একটা আয়রন কোর ইন্ডাক্টর। ফেরাইট কোর হচ্ছে এই যে গোল রিংটা দেখতে পাচ্ছেন, ভিতরে একটা রিং আছে, এটাকে ফেরাইট রিং বলে বা ফেরাইট কোর বলে। তার উপরে যখন তার জড়ানো থাকে তখন এটাকে ফেরাইট ইন্ডাক্টর বলা হয়, ফেরাইট কোর ইন্ডাক্টর। ববিন বেজ ইন্ডাক্টর হচ্ছে এটাও একটা ফেরাইট কোর, ওই কোরের ওইটা যেমন গোল, এটা রড, উপরে একটা বেজ থাকে, নিচে আর একটা বেজের মাঝখানে পেঁচানো থাকে, এটা একটা ববিন বেজ ইন্ডাক্টর। এটা একটা ভেরিয়েবল ইন্ডাক্টর, যেটা বিভিন্ন জায়গাতে এর ইন্ডাকটেন্স ভ্যালু চেঞ্জ করা সম্ভব। আর এটা একটা মাল্টিলেয়ার সিরামিক ইন্ডাক্টর। তো আপনাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, এইখানে সিম্বলগুলি খেয়াল রাখতে হবে যে কোনটা আয়রন কোর, কোনটা এয়ার কোর। এখানে দেখতে পাচ্ছেন এয়ার কোরের নতুন সিম্বল এসেছে আর আয়রন কোরের অল্টারনেটিভ সিম্বল। তো এই সিম্বলগুলি আপনাদের খেয়াল রাখতে হবে, এককটা খেয়াল রাখতে হবে, আর এই ছবিগুলি মনে রাখতে হবে। দেন ডায়োড। ডায়োড হচ্ছে যে কোনো একদিকে বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করা। সাধারণত বিদ্যুৎ প্রবাহের পদ্ধতি হচ্ছে পজিটিভ সাইড থেকে নেগেটিভের দিকে যাওয়া। তো এখানেও সেম, ডায়োড হচ্ছে সেটা যাতে উল্টা না হয়ে যায়, মানে নেগেটিভ থেকে যাতে পজিটিভে না আসে, সেই জিনিসটাকে আটকে দেওয়ার কাজই হচ্ছে ডায়োডের কাজ। যে কোনো একদিকে কারেন্ট ফ্লো নিশ্চিত করা, একটা দিকেই যাবে, উল্টা দিক থেকে আসবে না। তো সেটাকেই বলা হচ্ছে ডায়োড। ডায়োডের ইন জেনারেল ডায়োডের সিগন্যাল সিম্বল হচ্ছে এইরকম। এটা হচ্ছে একটা শর্টকি ডায়োড, এটা একটা জিনার ডায়োড। শর্টকি ডায়োড কি, জিনার ডায়োড কি, এগুলো নিয়ে বিস্তর পড়াশোনা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। এখানে প্রকারভেদগুলি আমরা দেখে নিই। এটা হচ্ছে এলইডি, লাইট ইমিনেটিং ডায়োড। এই প্রশ্নটাও আসতে পারে, এলইডি মানে কি? এলইডি মানে হচ্ছে লাইট ইমিনেটিং ডায়োড, এলইডি, যেটা আমরা অনেক জায়গায় দেখি, আমাদের মোবাইলে, আমাদের এখন মোবাইল ফোনের ডিসপ্লে গুলিও এলইডি বেসড হয়ে গেছে, এলইডি টিভি দেখতে পাই। তো সেটা হচ্ছে আসলে আমাদের ডায়োডের ভিতরেই পড়ে। তো এখানে সেই ডায়োডগুলি ছবি দেওয়া আছে। এটা একটা জেনেরিক ডায়োড, এটা একটা জিনার ডায়োড, এটা শর্টকি ডায়োড, এটা এলইডি, এটা একটা টানেল ডায়োড। যাই হোক, আপনাদের এই ছবিগুলি বেশিরভাগ কমনলি উপরের তিনটা আর এই এলইডি, এই প্রশ্নগুলি আসে। তো ডায়োড মানে হচ্ছে যে কোনো একদিকে বিদ্যুৎ প্রবাহ হবে, অপোজিট থেকে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না।
দেন আসি ট্রানজিস্টর। ট্রানজিস্টরের কাজ হচ্ছে এটা একটা সুইচিং ডিভাইস, যেটা আমরা যেমন ফ্যানের সুইচ অন অফ করি, যেখানে আমরা হাত দিয়ে অন অফ করতে হয়, সেই কাজটাই ইলেকট্রনিক্সে কন্ট্রোল করে হচ্ছে ট্রানজিস্টর, যেখানে একটা সিগন্যাল প্রদানের মাধ্যমে একটা সার্কিটকে অন অথবা অফ করা যায়। ট্রানজিস্টরে টোটাল 3টা পার্ট থাকে, একটা বেজ, একটা কালেক্টর, একটা ইমিটর। পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টর, 2 ধরনের ট্রানজিস্টর হয়। পিএনপি ট্রানজিস্টর মানে হচ্ছে বেজে আপনি নেগেটিভ সিগন্যাল দিলে ইমিটর থেকে কালেক্টরের দিকে পজিটিভ সিগন্যাল পাস করবে। আপনি যখন এনপিএন ট্রানজিস্টর, যেটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তার মানে বেজে আপনাকে পজিটিভ সিগন্যাল যখন আপনি দিবেন, তখন কালেক্টরের থেকে নেগেটিভ সিগন্যাল ইমিটারের দিকে আসবে। তাহলে এই দুইটা সিম্বল দিয়ে বলতে পারে, এই সিম্বলটা দিয়ে আপনাকে বলতে পারে এটা কোন ধরনের ট্রানজিস্টর। তখন এই অ্যারো চিহ্ন দিয়ে আপনি বুঝে নেবেন, যদি ইমিটার থেকে কালেক্টরের দিকে যায় তাহলে এটা পিএনপি ট্রানজিস্টর, আর যদি অ্যারো চিহ্নটা কালেক্টরের থেকে ইমিটারের দিকে আসে তাহলে এটা একটা এনপিএন ট্রানজিস্টর। তো এটা একটা প্রশ্ন এইভাবে আসতে পারে, এবং এইখানে ট্রানজিস্টরের বিভিন্ন ধরনের ছবি দেখা যাচ্ছে। তো ট্রানজিস্টরের আরো কিছু পার্ট আছে, যেমন মসফেট খুব কমনলি ইউজ হয়, তো এত কঠিনে যাবে না। কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে এই চিহ্ন দিয়ে বলতে পারে এটা কি এনপিএন না পিএনপি, অথবা আপনাকে পিএনপি নিচের কোনটি পিএনপি সেটার একটা ছবি আপনাকে দিতে পারে। তো খেয়াল রাখবেন, ইমিটার থেকে যদি কালেক্টরের দিকে যায় তাহলে এটা একটা পিএনপি ট্রানজিস্টর, আর যদি কালেক্টরের থেকে ইমিটারের দিকে আসে তাহলে মনে রাখবেন এটা একটা এনপিএন ট্রানজিস্টর। ওকে, ওহমস ল, এটা ভি ইকুয়াল টু আইআর। আমরা যেটা বিদ্যুৎ, অ্যাম্পিয়ার এবং রেজিস্ট্যান্সের মাঝখানের যেই সূত্র, এটা খুবই মানে কমন এবং সবচাইতে বেশি আসবে এরকম কিছু একটা, যে প্রশ্নটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভি ইকুয়াল টু আইআর মুখস্থ করে ফেলবেন। এটার বিভিন্ন ফর্মুলাগুলি এখানে দেওয়া আছে। ভি ইকুয়াল টু ভোল্টেজ, আই ইকুয়াল টু কারেন্ট, আর আর ইকুয়াল টু রেজিস্ট্যান্স। তো আপনাকে হয়তোবা একটা রেজিস্ট্যান্স দিয়ে বলতে পারে কারেন্ট কত আছে সেটা খুঁজে বের করতে, অথবা কারেন্ট দিয়ে বলতে পারে, বা কারেন্ট আর রেজিস্টর দিয়ে বলতে পারে ভোল্টেজ কত আছে। এই ক্যালকুলেশনটা আসতে পারে, আপনাদেরকে এই ক্যালকুলেশনটা করতে হবে। আমরা ক্যালকুলেশন গুলি নিয়ে একটা বিস্তারিত ক্লাস পরে একবার করে নিব। তবে এটুকু মনে রাখবেন যে ওহমস ল ইকুয়াল হচ্ছে ভি ইকুয়াল টু আইআর, ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। এবার আমরা দেখি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সার্কিট আছে। তো সার্কিট মানে হচ্ছে একটা বিদ্যুৎ, একটা যে কোনো একটা সেল থেকে পজিটিভ থেকে একটা পাওয়ার বের হয়ে সেটা নেগেটিভ পর্যন্ত পৌঁছে যাওয়া, এই পূর্ণ সাইকেলটাকে কমপ্লিট করাকে একটা সার্কিট বলা হয়। যে সার্কিট ইন টু ইন, মানে পজিটিভ ইন যখন নেগেটিভ ইন পর্যন্ত চলে যাবে তখন এটা একটা পূর্ণ সার্কিট কমপ্লিট হয়। তো সার্কিটের ভিতরে সব সময় কারেন্ট সেমও থাকতে পারে, বা রেজিস্ট্যান্স সাম থাকতে পারে। এক এক ধরনের সার্কিট এক এক রকম বিহেভ করে। তো সার্কিট সাধারণত 2 ধরনের হয়, একটা সিরিজ সার্কিট আর একটা প্যারালাল সার্কিট। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে এখানে একটা ব্যাটারি থেকে একটা লাইন প্রথমে একটা বাল্বের মধ্যে ঢুকলো, সেখান থেকে আরেকটা তার বের হয়ে আবার সেটা আরেকটা বাল্বে ঢুকলো, দেন সেখান থেকে আরেকটা তার বের হয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্তে চলে গেল। তার মানে একটার পাশাপাশি আরেকটা বসায়, মানে এটার পরে এটা, এখান থেকে আলফা বক্সার। আলফা ফক্সট্রট ভাইয়া, আপনার ভয়েসটা ক্লিয়ারলি আসতেছে না বা শোনা যাচ্ছে না।
সবাই একটু অপেক্ষা করবেন, ফার্স্ট আবার জয়েন করতে হচ্ছে, একটু ইন্টারনেট ইস্যু হয়েছে। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? সাব্বির, আমরা কোন স্লাইড পর্যন্ত দেখাতে পেরেছি? ভাই ওমস ল পর্যন্ত ছিলেন, ওমস লতে। ওকে, সিরিজ সার্কিট শুনছিলেন? ওকে, সিরিজ সার্কিট। হ্যাঁ, ওকে, নাও হচ্ছে এখন তো দেখতে পাওয়া যাচ্ছে না? আমি দুঃখিত, একটু আহ, বিভ্রাটের জন্য পারিনি। ওকে ওকে, আমাদের প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিটে যেটা হয় যে প্রথমে বিদ্যুৎ এর ভিতরে ঢুকবে, দেন এর ভিতর দিয়ে প্রবাহিত হবে। প্যারালাল সার্কিটে একই সাথে এদিক দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এদিক দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হবে। সিরিজে যেটা হয়, যদি কোনো কারণে এই বাল্বটা নষ্ট হয়ে যায় তাহলে এই বাল্বটা আর কখনোই জ্বলবে না, কারণ সার্কিটটা এখানেই বন্ধ হয়ে গেছে। কিন্তু প্যারালাল সার্কিটে কখনোই এটা হয় না। এটা বন্ধ হয়ে গেলেও এখান দিয়ে সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে, বা এটা নষ্ট হয়ে গেলেও এইখান দিয়ে সার্কিটটা কমপ্লিট হবে। তার মানে দুইটা একই সাথে কাজ করতে পারে। কোনো হ্যান্ড রাইজ আছে? ভাইয়া, স্লাইড শো হচ্ছে না। ওকে, কিন্তু স্লাইড শো তো ইন্টার স্ক্রিন দেওয়া। সাব্বির, দেখতে পাচ্ছ? পুরোটা স্ক্রিন শেয়ার হচ্ছে একসাথে। ভাই পুরো স্ক্রিন শেয়ার হচ্ছে মানে। ওকে, এবার আসি আমরা এসি ভার্সেস ডিসি। এসি কারেন্ট হচ্ছে, ডিসি কারেন্ট হচ্ছে যে কোনো একদিকে প্রবাহিত হতে পারে। কমনলি এটা আমরা পাই হচ্ছে, হ্যান্ড রাইজ আছে, বলেন প্লিজ। ভাইয়া আগের স্লাইডটা যদি আবার একটু রিপিট করতেন, ওই যে আপনার কথাটা ব্রেক হয়ে গেছে, আপনার ডিসিপিআর হয়ে গেছিল মাঝখানে, যদি আবার একটু ক্লিয়ার করতেন। ঠিক আছে, বুঝতে পেরেছে ভাই। ওকে, থ্যাংক ইউ। প্যারালাল সার্কিটটা, আচ্ছা আপনারা সিরিজ সার্কিটটা তো বুঝতে পেরেছেন। সিরিজ সার্কিট মানে হচ্ছে দুইটা বাল্ব যদি আমরা পরপর লাগাই, একটা বাল্বের ভিতর বিদ্যুৎ সংযোগ করে দেন সেটা পরবর্তী বাল্বের সাথে যুক্ত হবে, মানে এটার ভিতরে বিদ্যুৎ ঢুকবে, বের হয়ে আবার আরেকটা বাল্বের ভিতর যাবে, তাহলে এটা একটা সিরিজ সার্কিট। সেই ক্ষেত্রে যদি কোনো কারণে এই বাল্বটা নষ্ট হয়ে যায় তাহলে এই বাল্বটা জ্বলবে না, বা এই বাল্বটা নষ্ট হয়ে গেলে এই বাল্বটাও জ্বলবে না। তো এটা হচ্ছে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট ইন টু ইন্ড, একটার ইন্ডের সাথে আরেকটার স্টার্ট এবং সেখান থেকে বের হয়ে আবার ইন্ডে গিয়ে ব্যাটারিতে শেষ করবে। এটা হচ্ছে একটা সিরিজ সার্কিট। এবং এই ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্সের কথা চিন্তা করি, তাহলে টোটাল রেজিস্ট্যান্স এখানে কাউন্ট হবে। এর রেজিস্ট্যান্স এবং এর রেজিস্ট্যান্স একত্রে হয়ে এই পুরো সার্কিটের রেজিস্ট্যান্স দেখাবে। পরবর্তীতে আমরা যদি প্যারালাল সার্কিটের দিকে দেখি, তাহলে হবে হচ্ছে আমাদের এইখানে বিদ্যুতের সংযোগটা দুইটা বাল্বে একই রকম ভাবেই থাকবে। সেই ক্ষেত্রে যদি এই বাল্বটা নষ্ট হয়ে যায় তাও এটা সার্কিট কমপ্লিট থাকবে, বা এই বাল্বটা নষ্ট হয়ে গেল সার্কিট কমপ্লিট থাকবে। কিন্তু যদি দুইটাই একসাথে নষ্ট হয়ে যায় তাহলে সার্কিটটা কমপ্লিট হবে না। এবং এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স হবে অর্ধেক। যদি আগে রেজিস্ট্যান্স হতো, আমরা ধরি এখানে এই বাল্বের রেজিস্ট্যান্স 100 এবং এই বাল্বের রেজিস্ট্যান্স 100, সেক্ষেত্রে যোগফল হবে 200। কিন্তু যদি আমরা পাশাপাশি দেখি, প্যারালালে যদি হয়, এটার যদি হয় 100 এবং এটার যদি হয় 100, যেহেতু এটা প্যারালালি এখানে কানেক্টেড আছে, সেই ক্ষেত্রে এর রেজিস্ট্যান্স হবে অর্ধেক, মানে হচ্ছে 50। তো এবার আসি আমরা হচ্ছে এসি ভার্সেস ডিসি। ডিসি কারেন্ট হচ্ছে যে কোনো একদিকে ফ্লো করে। কমনলি ব্যাটারিতে আমরা দেখতে পাই যে ব্যাটারিতে ইন্ডিকেট করা থাকে যে এটা প্লাস এবং এটা মাইনাস। তো সেই ক্ষেত্রে ডিসি কারেন্ট সবসময় একদিকে প্রবাহিত হয়, পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে প্রবাহিত হয়। এটা হচ্ছে ডিসি কারেন্ট। আর এসি কারেন্ট হচ্ছে রিভার্স ডিরেকশন, এটা এক একবার এক এক দিকে যায়, বা প্রতি সেকেন্ডে এটা 50 বার দিক পরিবর্তন করে।
এটাকে বলা হয় 50 হার্জ। বাংলাদেশে আমরা দেখতে পাই ফ্যান, লাইট, এসি অনেক কিছুতে লেখা থাকে 50 হার্জ এসি, মানে হচ্ছে এটা অল্টারনেটিভ কারেন্ট এবং প্রতি সেকেন্ডে ও 50 বার দিক পরিবর্তন করে। আমরা যদি ছবিতে দেখি এইখানে ডিসিতে সবসময় পজিটিভ দিকে পজিটিভই থাকে এবং নেগেটিভ দিকে নেগেটিভই থাকে, কিন্তু আমরা যদি অল্টারনেটিভ কারেন্টের দিকে তাকাই সেখানে দেখবেন একবার প্রোটন এটা পজিটিভের দিকে আছে, আবার কিছু সময় এটা নিচের দিকে চলে আসছে নেগেটিভের দিকে আছে। তার মানে বিদ্যুৎটা একবার পজিটিভ উপরের দিকে থাকে, একবার পজিটিভ নিচের দিকে চলে আসে। তো এই যে অল্টার করে এই কারণে এটাকে অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট বলা হয়, যেটা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। একটা হ্যান্ড রাইট ছিল, প্লিজ মেহেদী হাসান ভাই, প্লিজ গো হেড। ও সরি ভাইয়া, আমার আগে হ্যান্ড রাইজটা থেকে গেছিল, আমি খেয়াল করি নাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি আমরা ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ। আমরা একটু আগে বলেছিলাম যে দিক পরিবর্তন করে, এটাকে বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি। এক সেকেন্ডে কি পরিমাণ একটা, আমরা যদি ধরি একটা পেন্ডুলাম, একটা ভারী বস্তু একটা দড়ির সাথে আমরা বেঁধে যদি ঝুলিয়ে দেই, এটাকে ডান দিকে টেনে যখন ছেড়ে দিবেন এটা বাঁ দিকে যাবে, বাঁ দিকে গিয়ে আবার ডানে ফিরে আসবে। অথবা যদি আমরা একটা সাইকেলের চাকাকে দেখি, সেটা একবার ঘোরা শুরু করে পুরো একবার ঘুরে আসে, যে এই পুরো ঘোরাটাকে বলা হচ্ছে 1 হার্জ বা একটা সাইকেল। তো এই যে এক সেকেন্ডে কতগুলি সাইকেল কমপ্লিট হচ্ছে সেটাকে মেজার করা হয় হার্জের মাধ্যমে। তো এই ফ্রিকোয়েন্সি যে এই যে দূরত্বটুকুন, একবারে কতটুকু দূরত্ব ট্রাভেল করলো একটা সাইকেলে, একটা সাইকেল কমপ্লিট করতে কি পরিমাণ দূরত্ব সে কভার করলো, এটাকেই বলা হচ্ছে ডিস্টেন্স অথবা ওয়েভলেন্থ। এই ডিস্টেন্সটাকে ওয়েভলেন্থ বলা হচ্ছে। তো এর ফর্মুলা হচ্ছে ল্যামডা, মানে এর একক হচ্ছে ল্যামডা ওয়েভলেন্থের। তো এটা বের করার পদ্ধতি হচ্ছে এখানে আমরা লাইট স্পিডের উপরে আসলে আমাদের ক্যালকুলেশন হয়। অ্যামেচার রেডিওতে ফ্রিকোয়েন্সি বা হার্টজকে আসলে আমরা লাইট স্পিডের সাথেই কম্পেয়ার করি। তো ল্যামডা ইকুয়াল টু লাইট স্পিড ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা ওয়েভলেন্থটা পাবো। ধরে নেই কোনো একটা কিছু প্রতি সেকেন্ডে 100 বার দিক পরিবর্তন করে, কিন্তু তার ভিতরে ধরে নিলাম এই যে 100 হার্টজ, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা আমরা যখন স্পিড অফ লাইটকে যদি আমরা এই ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইডেড করি, তাহলে আমরা ওয়েভলেন্থটা পেয়ে যাবো, যে এক সেকেন্ডেও কতটুকু বা একটা সাইকেল কমপ্লিট করলেও কতটুকু ডিস্টেন্স কভার করে। এটা অ্যামেচার রেডিওতে খুব বেশি ব্যবহৃত হয় বিভিন্ন ফ্রিকোয়েন্সি বোঝার জন্য। এন্টেনা বানাতে ধরে এই ক্যালকুলেশনটা আমাদের কাজে লাগে, ওয়েভলেন্থ বের করতে হয়। তো ল্যামডা ইকুয়াল টু ভি বাই ফ্রিকোয়েন্সি, ভি ইকুয়াল টু লাইট স্পিড, আর এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেন্থের একক হচ্ছে ল্যামডা। আমরা এখানে যেই 3টা ফর্মুলা আপনাকে খেয়াল রাখতে হবে, সেই 3টা ফর্মুলা এখানে দেওয়া আছে। এটা আপনারা নোটও রাখতে পারেন বা স্লাইড তো আপনারা পেয়েই যাবেন। ওহমস ল, পাওয়ার ল এন্ড ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ রিলেশন, এই 3টা আপনার পরীক্ষার জন্য খুবই কমন আসবেই, এখান থেকে কিছু না কিছু থাকবেই। আমরা এবার এখানে সবগুলি বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সিম্বলগুলি দেওয়া আছে। যেমন এটা একটা ব্যাটারি বা পাওয়ার সেলের সিম্বল, এটা একটা ভেরিয়েবল ডিসি পাওয়ার সাপ্লাই সিম্বল, এটা এসি পাওয়ার সাপ্লাই সিম্বল। এই ধরনের বিভিন্ন ধরনের সিম্বল, ওয়্যার, ক্যাপাসিটর, সুইচ, ডায়োড, রেজিস্টর, সেল, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এলইডি, এই সিম্বলগুলি আপনারা একটু মুখস্থই করে ফেলেন। এটা মুখস্থই করতে হয়, এটা আসলে বোঝার কিছু নাই, এটা আপনাকে মুখস্থ করে রাখতে হবে। এখান থেকে অনেকগুলি প্রশ্ন থাকে। দেন এক্সাম প্রিপারেশন, আপনাদেরকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে? ফোকাস অন ফর্মুলা লাইক ওহমস ল, এসি, ডিসি অ্যান্ড বেসিক কম্পোনেন্টস, যেটা আমরা অলরেডি স্লাইডগুলিতে দেখে আসছি। কিছু প্রবলেম সলভ আপনাকে করতে হবে, যেটা আপনাকে এই অঙ্কগুলি একটু কয়েকটা অঙ্ক আপনাকে করলে আপনার কনফিডেন্স বাড়বে, যাতে আপনি খুব ইজিলি অন্য কোনো প্রশ্ন আসলে আপনি উত্তর দিয়ে দিতে পারেন। আর সার্কিট অ্যানালাইসিস এন্ড ট্রাবল শুটিং এর এটা দরকার নাই, এটা খুব বেশি একটা জরুরি না আমাদের জন্য, এখান থেকে প্রশ্ন খুব বেশি একটা থাকে না।
তো এই ছিল আজকে বেসিক ইলেকট্রনিক্স। এবার আপনাদের প্রশ্নর পালা। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছেন দয়া করে ভুলে যান, এটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য ক্লাস ছিল না, এটা ছিল একটা ওভারভিউ। আসলে অ্যামেচার রেডিওতে আমরা সবাই অ্যামেচার ভাবে বোঝার জন্য এই জিনিসটা ছিল। আপনাদের এবার যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা আপনারা করতে পারেন, ফ্লোর ইজ ওপেন। ওকে, শিহাব হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, এক্সামের সময় ল অ্যান্ড রেগুলেশন প্লাস হচ্ছে যে এটা ছিল, এটা কি মানে আলাদা আলাদা মার্কিং হবে নাকি সব একসাথে মার্কিং হবে? যেমন আমরা অনেক এক্সাম দিয়েছি যে ম্যাথে আলাদা মার্কিং পেতে হবে, তারপর বাংলা অ্যান্ড ইংলিশে আলাদা মার্ক পেতে হবে। হ্যাঁ, তো টেকনিক্যাল সাইডটা কি আলাদা মার্কিং হবে, বা টেকনিক্যাল সাইডে এত পেতে হবে বা এত পার্সেন্ট আমাকে অ্যান্সার করতে হবে, এরকম কিছু আছে কি? না সব এই মিলিয়ে আমি ধরনের 50 বা 45% পেলে পাস করে যাব? এই ধরনের কোনো রুলস নাই, তবে আপনাকে সব মিলাই 50% নাম্বার পেতে হবে, এই ধরনের কোনো রুলস থাকে না। তবে আপনি একদমই যদি ইলেকট্রিক্যালে কোনো বা ইলেকট্রনিক্সে কোনো প্রশ্নের উত্তর না দেন তাহলে 50 পাওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়, কারণ সবগুলি মিলায়েই প্রশ্ন থাকে। এমন ভাবে একচাটিয়া প্রশ্ন থাকে না যে অন্যগুলি কাভার করলে আপনার এটা হয়ে যাবে। আলটিমেটলি সবগুলি সেক্টর থেকেই আনসার দিয়ে মোটামুটি 50কে কাভার করতে হয়, কারণ রুলস এন্ড রেগুলেশন থেকে খুব বেশি প্রশ্ন থাকে না। জি, হালচিং ভাই, আমি যদি ভুল প্রনাউন্সিয়েশন না করি আপনি একটু দয়া করে বলেও নিবেন, আমার জন্য পরে সুবিধা হবে। হ্যাঁ, আমার নাম হচ্ছে লাচিং মং। লাচিং মং, ওকে। হ্যাঁ, আমি শর্ট নামটা লিখেছি লাচিং। ওকে, এক্সামে যেহেতু এমসিকিউ হবে, এখানে নেগেটিভ মার্ক আছে কিনা? না, নেগেটিভ মার্কিং আসলে এইভাবে কোনো কিছু ডিক্লেয়ার করা নাই, তবে আমরা এরকম দেখি নাই বা এরকম হইতে শুনি নাই। আচ্ছা, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ। জি, তারিকুল ইসলাম ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আমার প্রশ্নটা একটু আগের যে সেশনটা ছিল ওখানে একটা স্লাইডে দেখানো হয়েছিল যে হ্যাম রেডিও আর কি দুই রকমের ভোল্টেজের আছে। একটা হচ্ছে 7.4 মেনশন করা ছিল, আর একটা 13.8। বাট আমি একটু অনলাইনে দেখলাম যে এটা হচ্ছে 7.2। এখন আসলে কারেক্ট কোনটা, 7.2 নাকি 7.4? আমি আসলে প্রশ্নটা মানে এটা কি মানে এমন কোন প্রশ্ন ছিল যে হ্যান্ডির ভোল্টেজ এবং বেস রেডিওর কারেন্ট এই ধরনের কিছু ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লাইডে মেনশন ছিল যে 7.4, বাট আমি একটু অনলাইনে ঘাটাঘাটি করলাম, দেখলাম যে এটা 7.2 আসে। আমার মিস্টেকও হতে পারে, বাট আমার যতটুকু মনে হয় এটা 7.4 দেখছিলাম স্লাইডে। ওকে, এটা 7.4ই হবে। সাধারণত ব্যাটারিগুলি 7.4 ভোল্টের হয় হ্যান্ডহেল্ড ট্রান্সিভারের, এবং যদি সেটা হয় হচ্ছে একটা বেস রেডিও সেক্ষেত্রে 13.8 ভোল্ট। বুঝতে পেরেছি ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোয়েরিজ? জি, ফাহিম শাহরিয়ার ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, একটা প্রশ্ন যেটা হচ্ছে যে আমি যদি লাইসেন্স পাওয়ার পর নিজে কোনো রেডিও বানাই, যেমন অনেকগুলো ওপেন সোর্স রয়েছে গুগল থেকে শুরু করে, বা অনেক ধরনের মডিউল দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে যদি আমি নিজের মতো করে কোনো কিছু ডেভেলপ করি, সেই ক্ষেত্রে তো আমার যতটুকু মনে হয় এটার জন্য তো একটা এনওসি নিতে হবে, বা এটার প্রসিডিওরটা বা কি বিষয়টা একটু যদি জানাতেন। ওকে, যদিও এটা পরীক্ষার জন্য খুব বেশি জরুরি না, তারপরও আই অ্যাপ্রিসিয়েট, এবং আপনি যখন বানাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার সকল ধরনের সহযোগিতা করতে রাজি আছি। আচ্ছা, সাধারণত যেটা হয় বিটিআরসি তে হোমব্রিউ রেডিওর ক্ষেত্রে পলিসি হচ্ছে আপনাকে বিটিআরসি তে ব্লক ডায়াগ্রাম এবং আপনি কি বানাইতে চান তার বিস্তারিত ডায়াগ্রাম আকারে বিটিআরসি তে পাঠাতে হবে। তখন বিটিআরসি আপনাকে একটা টেম্পোরারি পারমিশন দিবে যে আপনি এটা তৈরি করেন, তারপর সেটা আবার বিটিআরসি তে নিয়ে গিয়ে আপনার লাইসেন্সে অন্তর্ভুক্ত করতে হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, আর কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকা মানে হচ্ছে আপনারা হয় সব বুঝে গেছেন আর নয়তো কিছুই বুঝেন নাই। তো আমি ধরে নিচ্ছি যে আমি খুব সফল, আমি আপনাদেরকে একবারে বুঝাই দিতে পারছি। তো রাত অনেক হয়ে গেছে, আর যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব।
আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা শেষ করব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করেন। ইট ক্যান বি রিলেটেড টু দ্য সেশনস অর মেবি নট। জি আমিনউদ্দিন ভাই। ভাই আজকের প্রেজেন্টেশনটা দিয়ে দিলে ভালো হয়। জি আপনারা পেয়ে যাবেন। জি আজাদ উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। আমি মূলত রেজিস্ট্রেশন সংক্রান্ত, আমি অনলাইন রেজিস্ট্রেশন করতে গিয়ে ফর্মটা ফিল আপ করেছি, আমাকে এই যে ইউজার নেম দিয়েছে, কিন্তু পেমেন্ট করতে গিয়ে প্রথম এসএমএসটা পাঠানোর পরে রিপ্লাই পিন কোড সহ যে মেসেজটা আসে ওটা আসে না। আমি 2বার সেন্ড করেছি, আসে না। এটা কি অনেকের হচ্ছে নাকি সাময়িক আমার জন্য হচ্ছে, এই বিষয়টা একটু যদি বলতেন। আচ্ছা, এটা অনেকেরই হয়েছে। এটা নিয়ে আমাদের জয়েন্ট সেক্রেটারি সাব্বির। আমিনউদ্দিন ভাই আপনি কি একটু মিউট করে নেবেন? সরি ভাইয়া, সরি। ওকে, থ্যাংক ইউ। যেটা হচ্ছে অনেকেরই এই সমস্যা হচ্ছে, তো টেলিটকের সাথে কথা হয়েছে, আগামী রবিবার ওনাদের ইঞ্জিনিয়াররা অফিস করবেন, তখন ওনারা এটা সমাধান করে দিবেন। তো আপনি সোমবারে নতুন করে আবার আবেদন করবেন, করে আমার মনে হয় সোমবারে ট্রাই করেন, রবিবারে ট্রাই না করে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। এইচ এম আল আমিন, আল আমিন ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আমার একটা প্রশ্ন ছিল যে আজকে যে টপিকগুলো নিয়ে আমরা একটা ইন্ট্রোডাক্টরি যে সেশনটা করলাম, এই রিলেটেড কি আমরা কি ওপেন সোর্সে আরেকটু ফার্দার কোনো পাবো? আমি একদম নন টেকনিক্যাল পার্সন, তো এই জন্য ওই হিসেবে মানে কথাটা বলতেছি। তো ওপেন সোর্স থেকে ইউটিউব বা এগুলি থেকে কি আরো ফার্দার স্টাডি করার ম্যাটেরিয়ালস গুলো কি পাবো? ডেফিনেটলি ইউজ ইউর পাওয়ার অফ গুগল। আপনি গুগলে সার্চ করতে পারেন, আপনি চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, নো প্রবলেম। আর যদি আরেকটু সহজভাবে আমি বলি, আপনি যেটা করতে পারেন 9-10 এর ফিজিক্স বই, আর সবচাইতে ভালো হয় হচ্ছে যদি আপনি পান অনলাইনে হয়তো বা খুঁজে পেতে পারেন, বেসিক ইলেকট্রনিক্স 1 ডিপ্লোমার একটা বই পাওয়া যায়। যদি এইটুকুন দেখেন তাহলে আপনি ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে পারবেন। আর অ্যামেচার রেডিও রুলস এন্ড রেগুলেশন যেটা ছিল, এটার জন্য একটা গাইডলাইন আছে। আমি এসিপি কে অনুরোধ করব এটা আপনাদের গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য। ওই গাইডলাইনটা পড়লে, এটা 5-6 পাতার একটা গাইডলাইন। আর আমরা চেষ্টা করছি আমাদের ক্লাব থেকে আমরা একটা ছোট্ট বই আকারে লেখার জন্য, এই সবগুলি টপিক কভার করার জন্য। এটা বাংলায় হচ্ছে, আশা করি সেটা আগামী 4-5 দিনের মধ্যে আমরা শেষ করব। তখন সেখান থেকেও আপনি কিছু স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়ারিজ? জি তারিকুল ইসলাম ভাই। ভাই আমার আরেকটা লাস্ট কোশ্চেন, আপনার যদি কোনো ইউটিউবার সাজেশন থাকে যাদের ভিডিও দেখলে আমরা হয়তো বা উপকৃত হব, ফরেন অথবা ডোমেস্টিক, আপনার যদি একটু সাজেশন দিতেন এরকম কোন ইউটিউবারের। আসলে মানে স্টার্টিং এর জন্য এরকম এখনো ওইভাবে তেমন কিছু নাই, যেটা আসলে মানে কনক্রিট একটা বেসিক টু অ্যাডভান্স লেভেলের জন্য। তারপরেও আমি হয়তোবা গ্রুপে কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করে দিব, যেগুলি দেখলে হয়তোবা কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হতে পারে। তবে আমি রিকমেন্ড করব যে আপনারা টপিক বেসড যদি কোনো কিছু খুঁজেন, যেমন বেসিক ইলেকট্রনিক্স, এটা দিয়ে যদি খুঁজেন তাহলে অনেক কিছু পেয়ে যাবেন। আর যেহেতু অ্যামেচার রেডিও রুলস এন্ড রেগুলেশন এটা বাংলাদেশেরটা আপনাকে ফলো করতে হবে, সো ফরেনারদের ভিডিও দেখে আপনার খুব বেশি একটা লাভ হবে না, যেখান থেকে আপনি রুলস এন্ড রেগুলেশন সম্পর্কে। ফাদ ভাই আপনাকে শোনা যাচ্ছে না। ফাদ ভাইয়া, ফাদ ভাই আপনাকে শোনা যাচ্ছে না।
দুঃখিত, আমার একটু আবারও বিদ্যুৎ বিভ্রাটে ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছিল। ফাহিম শাহরিয়ার ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। লাস্ট যে একজন প্রশ্ন করেছিল ইন্টারনেটের ব্যাপারে, তো আপনার অনুমতি সাপেক্ষে আপনি যদি অনুমতি দেন, আমি কয়েকটা আমার ব্যক্তিগত সাজেশন আমি অ্যাড করতাম যদি অনুমতি দেন। অবশ্যই ভাইয়া, অবশ্যই। এখানে অনুমতি কিছু নাই, দেখেন আমরা একে অপরকে সহযোগিতা করেই আগায় যেতে হবে না আমাদের। আচ্ছা, আমি জানি না এই ইউটিউবের ভিডিওর ব্যাপারে কোনো একজন ভাই প্রশ্ন করেছেন। আমি লাস্ট যখন 2 বছর আগে যখন এই এমএচআর সম্বন্ধে জানা শুরু করি, তো আমি বেসিক্যালি ইউটিউবে সার্চ করা শুরু করি। তো আমার ব্যক্তিগতভাবে আমার টিকটক প্লাস এবং ইউটিউবে এই ধরনের অ্যালগোরিদম গুলো আসে। আমি প্রায় সময় আপনার ভিয়েতনাম থেকে শুরু করে থাইল্যান্ড বা বিভিন্ন দেশের যে সকল অ্যামেচাররা আছে তাদের ভিডিওগুলো দেখি, তারা রিপিটার বানাচ্ছে বা ইন্টারনেট সেট করতেছে বা কথোপকথন গুলো। তো আপনি স্পেসিফিক এরকম অনেক বড় বড় সিনিয়র হ্যাম পাবেন, অনেক ধরনের ভিডিও তারা মেক করে থাকে। তো আপনার এক্সামের বাইরে যদি মনে চায় যে না ফ্রি টাইমে আছি আমি কিছু এক্সট্রা নলেজ গেইন করি, তো ওই ভিডিওগুলো দেখবে যে অনেক দিকে আপনি আগাইতে পারবেন। ওই ধরনের ভিডিওগুলো যদি দেখেন বাইরের কান্ট্রির, তাতে অনেক কিছু আপনি গেইন করতে পারবেন। এটা যে পরবর্তীতে আপনি অ্যামেচার হলে বা লাইসেন্স পেলে সেটা আপনার ভবিষ্যতের কাজেও ভবিষ্যতে আপনার কাজে লাগবে। এই ধরনের চ্যানেলগুলো আছে অনেকগুলো ভালো ভালো স্পেসিফিক, ওরা শুধুমাত্র ওই ধরনের ভিডিও মেক করে। কয়েকদিন দেখবেন ইউটিউব অ্যালগোরিদম আপনাকে ওই ধরনের ভিডিও পাঠাবে, ওখান থেকে আপনি নলেজ গেইন করতে পারবেন। ওভার টু ফাহাদ ভাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনপুট। আর কারো কোনো কোয়ারিজ যদি না থাকে আমরা আজকে সেশনটা শেষ করব। এবং অনেক লম্বা সেশন হয়ে গেছে আমি জানি, কিন্তু আসলে পরীক্ষার সময় স্বল্প, দ্রুত শেষ করতে হবে আমাদেরকে। ওকে, যেহেতু আর কোনো প্রশ্ন নাই, এসিপি টেক ইট আপ। আমি আসলে অন্যদিকে চলে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আমরা আগামীকালকে আবার আরেকটা সেশন আছে, কালকেও ক্লাস সকাল রাত 10টা থেকে শুরু হবে। আর সবাইকে শুভরাত্রি এবং আগামীকালকে ক্লাসে জয়েন করার জন্য অনুরোধ করছি। 73 and bye bye all.